হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে হামিম ভাইয়া ওয়েলকাম করছি আমাদের আজকের লেকচারে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ইনশাল্লাহ আজকের লেকচারে আমরা সমন্বয় নিয়ন্ত্রণের দ্বিতীয় পর্বের উপর ক্লাস নিব। তোমরা সবাই ঝটপট যুক্ত হয়ে যাও, ঈদের আগে লাস্ট ক্লাস। সো অবশ্যই আজকে ক্লাসে থেকে ক্লাসটা করার চেষ্টা করো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে, যারা যারা যুক্ত হয়েছে, তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই আসতে পারে। অ্যান্ড আজকের ক্লাসটা আমাদের দ্বিতীয় লেকচার হওয়ায় তোমাদের কিন্তু কোনো অংশেই, কোনো পার্টেই বুঝতে অসুবিধা হবে না। যারা নতুন আজকে ক্লাস করবে তাদেরও বুঝতে অসুবিধা হবে না, যারা পুরনো ক্লাস করছো তাদের তো ডেফিনেটলি ইজি হবে। তো সমন্বয় নিয়ন্ত্রণের আমরা লেকচারটা শুরু করেছিলাম, এবং তোমরা জানো যে সমন্বয় নিয়ন্ত্রণের প্রথম লেকচারে একদম নিউরনের বেশ ভালো পরিমাণে খুঁটিনাটি তোমাদেরকে ভাইয়া পড়াইছি। আজকে ইনশাল্লাহ দ্বিতীয় লেকচার, এবং এই দ্বিতীয় লেকচারে আমরা ইনশাল্লাহ প্রথম পার্টের পরবর্তী অংশ নিউরনের পর থেকে আমরা শুরু করব। নিউরনের ঠিক গঠনের পরেই যে পার্টটুকু আছে, মানে একদম বইয়ের সিরিয়াল অনুযায়ী। তোমাদের সবার কাছেই হয়তো বা গাজী আজমল স্যারের বইটা আছে, তোমরা গাজী আজমল স্যারের বইটি ফলো করবা এবং ফলো করে থাকো। সো গাজী আজমল স্যারের বইটি ফলো করবা, কারণ আমাদের এই গাজী আজমল স্যারের বইটাই মেইনলি আমাদের এইচএসসি পরীক্ষার জন্য, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত গাজী আজমল স্যারের বই থেকে আসে। তো যেহেতু গাজী আজমল স্যারের বই থেকে আসে, এই জন্য এইচএসসির একাডেমিক লাইফে গাজী আজমল স্যারের বইগুলো পড়াটাই উচিত, একটা স্টুডেন্টের এটাই উচিত। হ্যাঁ, তো সেই উচিত অনুচিতের কথায় আমাদের এইচএসসি শুরু থেকেই গাজী আজমল স্যারের বইটা আমাদের এখানে আমাদের কোর্সে পড়ানো হচ্ছে। জুলজির ক্ষেত্রে আর বোটানি কোর্সের ক্ষেত্রে তোমরা জানো আমাদের খুবই পরিচিত একটা বই আবুল হাসান স্যারের বইটা পড়ানো হচ্ছে, কারণ এই বইগুলো এইচএসসি এবং এডমিশন দুইটাকেই কাভার করবে। ওকে, সো তোমাদের যদি কারো এখনো এই বইটা না থেকে থাকে, দেন অবশ্যই তোমরা বইটা কিনে নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সো আমি ক্লাসটা মনে শুরু করতে পারি। আশা করি তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ। আমি ক্লিয়ার তো না? ওকে, ইনশাল্লাহ আশা করি তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ, মোটামুটি বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ। আমি না হয় একটু অন্ধকারই থেকে গেলাম। তোমরা ভাইকে জানাও সবাই ক্লিয়ার কিনা, সবকিছু ওকে কিনা। ওকে, সো আমার মনে হয় সবকিছু ঠিক আছে। এখন এখন মনে হয় তোমাদের লাইটের উজ্জ্বলতা বা লাইটের প্রগাঢ়তা বেড়েছে। চলো আমরা ক্লাস শুরু করি ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা গত ক্লাসে খুব সুন্দর করে নিউরনের গঠন পড়েছিলাম, কয় ধরনের নিউরন আছে এটা পড়েছিলাম, তাই না? আলটিমেটলি নিউরনের এই যে নিউরিলেমা কোনটা, কোনটা মায়েলিন সিথ, কোনটা র্যানভিয়ারের পর্ব, কোনটা সিনেপটিক নব, এগুলো আমরা পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ পড়বো এর পরবর্তী অংশ থেকে। ওকে, সবাইকে আসছে ক্লাসে? তোমাদেরকে গত ক্লাসে ভাই আজকে টাইমটা বলে দিয়েছিলাম যে গত একদিনের জন্য, ঈদের আগে যেহেতু লাস্ট ক্লাস, তো এই একদিনের জন্য টাইমটা হচ্ছে আজকে 10টার দিকে আমি নিয়েছি। বাকি প্রত্যেক দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার তোমাদের ক্লাস ইনশাল্লাহ সন্ধ্যা 6টায়, সরি সন্ধ্যা 7টায়। এখন তো নামাজ পড়ে হয় 7:15 হবে আর কি। ওকে ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা, এখন আসি ভাই, দেখো তোমাদেরকে বলছিলাম যে স্নায়ুতন্ত্রে এই নিউরন আছে, এই নিউরন ছাড়াও আরেক ধরনের কোষ, আরও কিছু কোষ থাকে যারা নিউরনকে সাপোর্ট দেয়। নিউরনকে সাপোর্ট দিয়ে নিউরনের বিভিন্ন প্রক্রিয়াতে হেল্প করে, বা স্নায়ুতন্ত্রের আরও অনেকগুলো কাজকে কন্ট্রোল করে। নিউরনের ছাড়া বাকি যে যোজক টিস্যু আছে তাকেই বলা হয় নিউরোগ্লিয়া। তাহলে নিউরন বাদে যেই যোজক টিস্যু থাকে তার নামই হচ্ছে নিউরোগ্লিয়া। সো নিউরোগ্লিয়া হচ্ছে এক ধরনের যোজক টিস্যু। আমার কথা খুবই সিম্পল, নিউরন ছাড়াও যে যোজক টিস্যু থাকে তার নাম হচ্ছে নিউরোগ্লিয়া। হ্যাঁ, সহজ কথা, নিউরন যেই যোজক টিস্যুর মধ্যে নিউরন সুরক্ষিত, নিউরন যেই যোজক টিস্যুর মধ্যে সুরক্ষিত থাকে, অর্থাৎ তার চারপাশে থাকে, তাকেই বলা হয় নিউরোগ্লিয়া। এখন ভাই দেখো, নিউরোগ্লিয়ার 3টা কোষের নাম তোমাদের বইয়ে দেওয়া আছে। কয়টা কোষ? 3টা। 1 নাম্বার দেখো অ্যাস্ট্রোসাইট, 2 নাম্বার
অলিগোডেন্ড্রোসাইট 3 নম্বরে মাইক্রোগ্লিয়া। এই শব্দগুলো যারা আজকে শুনছো তোমাদের ম্যাক্সিমামই প্রথম শুনছো, কারণ এই শব্দগুলো তোমাদের পরিচিত না হওয়ারই কথা। হয়তোবা এটা টুকটাক একটু পরিচিত মনে হইতে পারে, কারণ একটা অধ্যায় একটু আছে, যাক এটা পরের কথা। কিন্তু বাকি তিনটা মানে বাকি ওয়ার্ডগুলো বা 3টা ওয়ার্ডই তোমার কাছে বেশ অপরিচিত। তো বায়োলজির ক্ষেত্রে যেটা হয় কি, যে শব্দগুলো আমরা 9-10-এ পড়ে আসছি, ধরো মস্তিষ্ক, নিউরন, আমাদের যে শব্দগুলো পরিচিত আছে এগুলো থেকে পড়াটা মোটামুটি ইজি লাগে। কিন্তু যে ওয়ার্ডগুলো পরিচিত নাই, ঝামেলা বাঁধে ওইগুলাতে। তোমরা ইনশাল্লাহ যেন ভবিষ্যতে এই শব্দগুলো নিয়ে ঝামেলায় না পড়ো, এই জন্য আমার এই অংশটা খুব ভালো করে মনোযোগ দিবা। ওকে, তাহলে কি বললাম, নিউরোগ্লিয়াতে আমরা মূলত তিন ধরনের কোষ দেখতে পাই। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। গত ক্লাসে আমি অলিগোডেন্ড্রোসাইট এই শব্দটা উচ্চারণ করেছিলাম, কেন বলতো? আমি বলেছিলাম এরা মূলত মায়ালিন আবরণ তৈরি করে বা মায়ালিন শীত তৈরি করে। এই মায়ালিন শীত পড়ানোর সময় আমি বলছিলাম এই মায়ালিনের কথা, মনে আছে? মায়ালিন আবরণ তৈরি করে বা মায়ালিন তৈরি করে। তো যখন আমি মায়ালিন শীত পড়াচ্ছিলাম তখন আমি এটা পড়াইছিলাম যে অলিগোডেন্ড্রোসাইট নামে একটা কোষ, সে মায়ালিন তৈরি করে। এতটুকু জেনে রাখো। তাহলে অলিগোডেন্ড্রোসাইট কি করে? মায়ালিন তৈরি করে। এই কোষগুলো আসলে একটু তুলনামূলক, এই তিনজনের মধ্যে কোষগুলো আকার একটু ছোট হয়, তুলনামূলক একটু ছোট সাইজের কোষ। এগুলো খুব মানে আহামরি ছোট এরকম না, মোটামুটি সবগুলোর সাইজই কাছাকাছি। তো তিনজনের মধ্যে কম্পারিজনে একটু ছোট। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে, এটা কিন্তু তোমার এমসিকিউতে লাগবে। আমি তোমাকে বলে দিই এই পার্টটুকু লাগবে এমসিকিউতে। সিকিউতে পার্টটুকু আসে না, যদি ইনকেস আসেও, হাইস্ট আসলেও তুমি জাস্ট যদি 3টা পার্ট, এই যে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, 3টা 1 2 3 দিয়ে লিখো, প্রত্যেকটার সাথে একটা করে কাজ লিখো, এনাফ। ওকে, কারণ এমন প্রশ্ন এটা আসবে যার সাথে আবার অন্য কিছু সম্পর্ক আছে, শুধু এটা কোনো প্রশ্ন সিকিউরিটি ডিরেক্টলি আসবে না। চলে আসবে দেখো অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রো নামটা শুনে মনে হচ্ছে স্টার, অ্যাস্ট্রো স্টার। তাহলে ভাই এই কোষটা দেখতে হচ্ছে তারার মতো, তারকাকৃতি। তাহলে এই কোষটা দেখতে কিসের মতো? এই কোষটা দেখতে হচ্ছে তারকার মতো, স্টারের মতো। এই জন্য বলি অ্যাস্ট্রোসাইট। কি বলি? অ্যাস্ট্রোসাইট। এখন এটার কাজ কি? খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট। ধরো ভাইয়া, সাপোজ এখানে মনে করো রক্তনালী আছে, এখানে মনে করো রক্তনালী, ব্লাড ভেসেল, এটা মনে করো রক্তনালী বা ব্লাড ভেসেল। আচ্ছা, এবার ধরো ভাইয়া এখানে মনে করো, হ্যাঁ, হ্যাঁ, ধরো এখানে হচ্ছে তোমার নিউরন, ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে তোমার নিউরন মনে করো। তাহলে একটা দেখো এখানে হচ্ছে ব্লাড ভেসেল, এখন নিউরন। এখন ভাই নিউরনের তাহলে পুষ্টি পাবে কেমনে? নিউরনটা পুষ্টি পাওয়ার ওয়ে কি? হোয়াট ইজ দ্য ওয়ে? নিউরন পুষ্টি পাবে কেমনে? ভাইয়া খেয়াল করে দেখো, এই নিউরন এবং রক্তজালিকা বা ব্লাড ভেসেল, রক্তনালী, এর মাঝখানে থাকে এরকম এই অ্যাস্ট্রোসাইট, স্টারের মতো অভিক্ষেপযুক্ত অ্যাস্ট্রোসাইট। তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে ভাইয়া এই যে সে রক্তজালিকা থেকে নিউরনের মধ্যে, রক্তনালী থেকে পুষ্টি নেয়, নিয়ে নিউরনকে দেয়। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট, ওর কাজ কি? সে নিউরনের পুষ্টি যোগায়, কারণ রক্তনালী থেকে সে নিয়ে নিউরনকে দেয়। তাহলে নিউরনের পুষ্টি যোগায় কে? উত্তর হবে অ্যাস্ট্রোসাইট। ওকে, তাহলে অ্যাস্ট্রোসাইট দেখতে কিসের মতো? স্টারের মতো। কিভাবে বুঝছি? অ্যাস্ট্রো মানে স্টার, ওকে, স্টার মানে এরকম ছড়ায় আছে পুরো অভিক্ষেপের মতো। তো নিউরন এবং রক্তজালিকার মাঝখানে থাকে। সো এখান থেকে নিয়ে খুবই সিম্পল, তাই না? এখান থেকে নিয়ে নিউরনকে দিবে। এই হচ্ছে অ্যাস্ট্রোসাইটের কাজ। এবার আসি লাস্ট, মাইক্রোগ্লিয়া। মজার, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন জানো? তোমরা পড়ছো না ভাইয়া, যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজকে কি বলে? কাফার কোষ। ম্যাক্রোফেজের কাজ কি? জীবাণু ভক্ষণ করা। এখন ভাইয়া এই মস্তিষ্কে বা স্নায়ুতন্ত্রের মধ্যে তো জীবাণু ঢুকতে পারে, তাই না? এই জীবাণুগুলোকে ভক্ষণ করার জন্য বা খাওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ম্যাক্রোফেজ আছে, রাইট? এক্স্যাক্টলি, মস্তিষ্কে যে সকল ম্যাক্রোফেজ থাকে এগুলোকেই বলে মাইক্রোগ্লিয়া। তাহলে মস্তিষ্কে যে ম্যাক্রোফেজ থাকে তাকেই বলে মাইক্রোগ্লিয়া। বোঝা গেছে ভাইয়া? তাহলে মস্তিষ্কে যে মাইক্রোফেজ থাকে তাকে কি বলে?
মাইক্রোগ্লিয়া, এটা ভুল করার কোনো সুযোগ নাই। তাহলে ম্যাক্রোফেজের কাজ কি? ম্যাক্রোফেজ আমরা সবাই জানি, ম্যাক্রোফেজ মূলত কি করে? ম্যাক্রোফেজ মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, রাইট? ম্যাক্রোফেজ মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তোমারে খাবে না জীবাণুকে খাবে? জীবাণু ভক্ষণ করে, বা বেদরকারী কোষ, অদরকারী কোষ ভক্ষণ করে। ক্লিয়ার? এই হচ্ছে ভাইয়া নিউরোগ্লিয়ার 3টা কোষের কাজ। সবাই বলেন তো ভাইয়া কি বুঝছেন কিনা? প্রথম স্লাইড। ওকে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ফার্স্টে বলছি নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াটা কি? নিউরনের চারপাশে যে যোজক টিস্যু থাকে, সহজ কথায় যে সকল যোজক টিস্যুর মাঝখানে নিউরনটা সুরক্ষিত, বা নিউরনের চারপাশে যা আছে তাই নিউরোগ্লিয়া। 3 ধরনের কোষ আছে, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট দেখতে স্টারের মতো, এই যে স্টারের মতো, সে কই থাকে? রক্তজালক এবং নিউরন এই দুটোর মাঝখানে থাকে। কি করে? রক্ত থেকে পুষ্টি নিয়ে নিউরনকে দেয়। সো এটা কাজ কি? নিউরনের পুষ্টি যোগায়। ওকে ইনশাল্লাহ পারবো। অলিগোডেন্ড্রোসাইট এই 3টার মধ্যে কম্পারেটিভলি ছোট, তুলনামূলক ছোট। গত ক্লাসেই পড়াইছি এই অলিগোডেন্ড্রোসাইট নিউরনের উপরে, একজনের উপরে যে মায়েলিন সিট থাকে, এই মায়েলিন তৈরি করে। খুব ইম্পর্টেন্ট, গত ক্লাসেই এটা পড়ানো হয়েছিল। মাইক্রোগ্লিয়া এটা কি? প্রত্যেকটা জায়গায় বিভিন্ন অঙ্গে জীবাণু ভক্ষণ করার জন্য ম্যাক্রোফেজ আছেই। এই ম্যাক্রোফেজ যখন এক এক জায়গায় থাকে তখন তার এক এক নাম হয়। যখন সে যকৃতে থাকে তখন তার নাম কাফার কোষ। যখন সে মস্তিষ্কে থাকে তখন তার নাম মাইক্রোগ্লিয়া। তার মানে ম্যাক্রোফেজ যেটা আছে মস্তিষ্কে, ব্রেইনে, এটা নাম, বা স্নায়ুতন্ত্রে, এটা কি বলা হয়? মাইক্রোগ্লিয়া। এটা কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা, অদরকারী কোষকে খেয়ে ফেলা, নষ্ট করে ফেলা। ক্লিয়ার সবাই? আচ্ছা ইনশাল্লাহ, ভেরি গুড। এখন আমরা ইনশাল্লাহ চলে আসি, দেখো আমরা চলে আসি সিনেপসে। প্রথম কথা, সিনেপস মানে কি? খুবই ছোট্ট ভাষা, মানে একদম সহজ ভাষায় বুঝবা। হ্যাঁ, সহজ ভাষায় বুঝবা, তখন তুমি বই পড়ো আর দেখে পড়ো, পারবা ইনশাল্লাহ। এই ছবি থেকে, এখান থেকে সহজ ভাষায় খেয়াল করবা। চলো ভাই খেয়াল করো, সহজ ভাষায় শুরু করি। সিনেপস মানে কি? সহজ কথায় সিনেপস মানে হচ্ছে সংযোগ। সহজ কথায় সিনেপস মানে হলো সংযোগ। তার মানে কার সংযোগ ভাই? প্রশ্ন না? কার সংযোগ? কার সংযোগ ভাইয়া? সহজ কথায় একটা নিউরনের সাথে, একটা নিউরনের সাথে অন্য কোনো নিউরনের যে সংযোগ, একটা নিউরনের সাথে অন্য একটা নিউরনের যেই সংযোগ, এটাকে বলা হয় সিন্যাপস। তাহলে সিন্যাপস কি? একটা নিউরনের সাথে, একটা নিউরনের সাথে অন্য নিউরনের যে সংযোগ, এটাকে আমরা বলি সিন্যাপস। বুঝে গেছে ভাইয়া? তাহলে একটা নিউরনের সাথে অন্য একটা নিউরনের যে সংযোগ, এটাকে আমরা বলি সিন্যাপস। এখন বলতে পারো ভাইয়া, ধরেন সাপোজ মনে করো একটা নিউরন হচ্ছে এইটা, মনে করো, হ্যাঁ, আর একটা নিউরন ধরো এইটা, দুইটা কি এরকম পাশাপাশি লেগে যায়? না ভাই, এই যে সংযোগ হয়, মনে রাখবা, এখানে কখনোই তারা পরস্পর লেগে যায় না। দুইটা নিউরনের মাঝখানে, ধরো এটা একটা নিউরন আর মনে করো এটা একটা নিউরনের মাথা, হ্যাঁ, দুইটার মাঝখানে একটা গ্যাপ থাকে, একটা গ্যাপ আছে, একটা ফাঁকা স্থান আছে। ভাই খেয়াল রাখবা, তাহলে যদিও এটাকে আমরা সংযোগ বলি, কিন্তু তাদের মাঝখানে একটা ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থান, এটা সাইজ হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার। ফাঁকা স্থান সাইজ কত? 20 থেকে 30 ন্যানোমিটার। 20 থেকে 30 ন্যানোমিটার। এটাকে বলা হয় সিনেপটিক ক্লেফট। ক্লেফট মানে খালি জায়গা, বাটকের মতো। সিনেপটিক, এটাকে বলে সিনেপটিক ক্লেফট। সিনেপটিক ক্লেফট, ওকে? ক্লেফট মানে খালি জায়গা। সিনেপটিক ক্লেফট, ওকে? এই হচ্ছে সিনেপটিক ক্লেফট। তাহলে দুইটা নিউরন যে আমরা বলি সিনেপস হয়েছে, দুইটা নিউরনের সংযোগ হয়েছে, এটা কি আসলেই একদম লেগে যায়? না ভাই, মাঝখানে গ্যাপ থাকে। এই গ্যাপটাকে আমরা কি বলি? এই গ্যাপটাকে আমরা বলি সিনেপটিক ক্লেফট। ক্লেফট মানে গর্ত বা খালি জায়গা, স্পেস, ওকে? সিনেপটিক ক্লেফট। এবং এটা কতটুকু গ্যাপ থাকে? 20 থেকে 30 ন্যানোমিটার, ওকে? তাহলে বলতে পারো ভাইয়া এই সিনেপসের দরকার কি? আমরা একটু পর পড়বো সিনেপসের গুরুত্ব। এই যে ভাইয়া নিউরন, তুমি হাতের মধ্যে গুতা লাগছে, এই উদ্দীপনাটা মাথায় পৌঁছায়, ব্রেইনে পৌঁছায়, আর ব্রেইন চাইলে আরেকটা উদ্দীপনা হাতে পাঠায়। এত দূরে কিভাবে তথ্যটা যায়? সিনেপসের মাধ্যমে। কারণ একটা নিউরন থেকে আরেকটা নিউরন, এর থেকে ওতে, ওর থেকে ওতে, ওতে, একটার পর একটা, একটার পর একটা নিউরন হইতে 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 আস্তে আস্তে গিয়ে এটা ব্রেনে পৌঁছায়। এই জন্য নিউরনগুলোর মধ্যে সংযোগ ইম্পর্টেন্ট, কানেকশন ইম্পর্টেন্ট, এই জন্য সিন্যাপস ইম্পর্টেন্ট। তার মানে এই না যে একদম লাগালাগি থাকতে হবে, মাঝখানে গ্যাপ থাকে, স্পেস থাকে,
ক্লিয়ার? এই স্পেসটাকে আমরা বলি সিন্যাপটিক ক্লেফট। ওকে, ইনশাল্লাহ। এখন আসি ভাই, দেখো যেই নিউরন উদ্দীপনা পাঠায়, ধরো এইখান থেকে উদ্দীপনা আসবে, ওকে, উপরের একটা নিউরন, এটা একটা নিউরন, যেই নিউরন উদ্দীপনা পাঠায় মানে পূর্ণ একটাতে পাঠাবে, যার থেকে উদ্দীপনা যাবে, তাকে বলে প্রি সিনেপটিক নিউরন। প্রি সিনেপটিক নিউরন। কথা বুঝতে পারছো কিনা বলো ভাইকে? তাহলে যে নিউরন উদ্দীপনা পাঠাবে, অন্য একটাতে পাঠাবে, তাকে বলবো প্রি সিনেপটিক নিউরন। আর যে নিউরন উদ্দীপনা গ্রহণ করে, যে উদ্দীপনাটা গ্রহণ করে, তাকে বলে পোস্ট সিনেপটিক নিউরন। পোস্ট সিনেপটিক নিউরন। বোঝা গেছে ভাইয়া? সিম্পল কিন্তু। তাহলে খেয়াল করো, একজন উদ্দীপনা পাঠায় তাকে বলে প্রি মানে আদি, আগে আছে। দেখো ও আগে না, যে আগে ওর থেকে তো আরেকজনের কাছে যাবে, তাই না? তো উদ্দীপনাটা ফার্স্টে ওর কাছে আছে না, এই জন্য হচ্ছে প্রি, আদি, সিনাপসের আগে। ওর থেকে যার কাছে যাবে, পরবর্তীতে যাবে, তাকে বলে পোস্ট। পোস্ট মানে পরবর্তী, ক্লিয়ার? পরবর্তীতে যাচ্ছে, তাকে বলে পোস্ট সিনেপটিক নিউরন। ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ পারবো। এখন আসি ভাইয়া, সিনেপটিক ঝিল্লি। আচ্ছা, খেয়াল করে দেখো তো, সহজ কথা, এই প্রি সিনেপটিক নিউরনের যে আবরণ তাকে বলে প্রি সিনেপটিক ঝিল্লি। খুব সিম্পল। আর পোস্ট সিনেপটিক নিউরনের যে আবরণ তাকে বলে পোস্ট সিনেপটিক ঝিল্লি। এটা একদম বাচ্চা বলা। তার মানে এখানকার সবকিছুই প্রি সিনেপটিক দিয়ে হবে নামটা, আর নিচেরটা সবকিছুই পোস্ট সিনেপটিক দিয়ে নামটা হবে। তাহলে প্রি সিনেপটিক ঝিল্লি, ওই যে ঝিল্লিটা আছে, সিম্পল। আর এটাতে পোস্ট সিনেপটিক ঝিল্লি। ঠিক আছে, ইনশাল্লাহ পারবা? ওকে, হয়ে গেছে অনেক কিছু। আচ্ছা, মজার বিষয় হচ্ছে ভাই, এখানে অবশ্যই এগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, অনেক মাইটোকন্ড্রিয়া থাকে। কেন মাইটোকন্ড্রিয়া থাকে? কারণ তথ্য আদান প্রদান যে করে, একটা থেকে আরেকটা তথ্য যে আদান প্রদান করে, ওখানে শক্তি লাগে। কেন লাগে আমি পড়া দিব, একটু পরে পড়াচ্ছি। হ্যাঁ, শক্তি লাগে, সেই জন্য মাইটোকন্ড্রিয়া আছে। দেখো মাইটোকন্ড্রিয়া, এই যে দেখো মাইটোকন্ড্রিয়া। তাহলে একটু দাগ দিতে পারি কিনা মাইটোকন্ড্রিয়া? দেখো, ফার্স্টে বলছে প্রি সিনেপটিক নিউরন, এটা বুঝছো? এই যে যেই নিউরন থেকে উদ্দীপনা অন্যটাতে যাবে তাকে বলে প্রি সিনেপটিক নিউরন, যার মধ্যে যাবে তাকে বলে পোস্ট সিনেপটিক নিউরন। ক্লিয়ার? পোস্ট সিনেপটিক নিউরনের যে ঝিল্লি তাকে বলে পোস্ট সিনেপটিক ঝিল্লি। তোমাদের বইয়ের ছবি দাগ দাও, বই থেকে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, ইনশাল্লাহ বইয়ের মধ্যে দাগ দিবা, একদম মুখস্থ হয়ে যাবে। ওকে, মাঝখানের স্পেসটাকে বলা হয় সিনেপটিক ক্লেফট, আমি পড়াইছি। ওকে ভাইয়া, সিনেপটিক নব, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে? ওই যখন আমরা নিউরন এঁকেছিলাম, খেয়াল করো ভাইয়া, আমরা যখন নিউরন পড়ি, যে একদম নিউরনের এই একজনের নিচে কি ছিল? সিনেপটিক নব। এই যে দেখো, এখানে একটা নিউরন না, তো এর নিচে আরেকটা নিউরন থাকবে, রাইট? এই যে এই নিউরনটা থেকে উদ্দীপনা আরেকটা নিউরনে যাবে, তাই না? তো নিচের এই গোলাটায় কি বলে? সিনেপটিক নব। এই যে দেখো এর নিচের এই গোলাটায় কি বলে? সিনেপটিক নব। এই যে নব, এটা। ওকে, এর সঙ্গেই আরেকটা নিউরনের হয় ডেনড্রাইট বা অন্য কিছু লাগানো আছে। কি লাগানো আছে আমার দেওয়ার দরকার নেই। সাধারণত ডেনড্রাইট। ওই যে আরেকটা নিউরনের উপরে কি আছে খেয়াল করো, পরবর্তীতে যে নিউরন ভাই, এখানে এটা যদি একটা নিউরন হয়, নিউরন নিচে কি আছে? সিনেপটিক নব। তাহলে পরে যদি আরেকটা নিউরন বসাই, ওই নিউরনের উপরে কি আছে? ডেনড্রাইট। তাহলে এই একজনের নিচের অংশের সাথে এই সিনেপটিক নবের সাথে আরেকটার ডেনড্রাইট যুক্ত হচ্ছে, তাই না? জাস্ট তুমি বুঝতে পারতেছো, এটার সাথে যদি এটা যদি আবার নিচে দিয়ে লাগাই দাও, তাহলে কি হবে? নিচে দিয়ে সিনেপটিক নব আর উপরে দিয়ে হবে এরকম একটা ডেনড্রাইট, তাই না? এটাই আর কি। তারপর এটা ভিন্ন হইতে পারে, অনেক রকম হইতে পারে, দেখাবো আমি তোমাকে। তো বেসিক্যালি এটা বেশি হয় আর কি, সমস্যা নেই, বুঝছো তো ইনশাল্লাহ। এবার দেখো ভাইয়া, এই যে দেখো সিনেপটিক ভেসিকল, এটা কি আবার ভাই? দেখো এরকম কিছু ফুসকার মতো ঝিল্লিবদ্ধ ভিতরে কিছু কেমিক্যাল পদার্থ আছে, ভিতরে কেমিক্যাল পদার্থ। ভেসিকল মানে হচ্ছে অনেকটা ফুসকার মতো। ফুচকা ছিল না? ফুচকা যেরকম বাইরে একটা খোলস, ভিতরে খালি। এরা ভিতরে খালি থাকে না, কিন্তু ভিতরে কিছু রাসায়নিক পদার্থ থাকে। ঠিক আছে? এই রাসায়নিক পদার্থের কাজ কি, এটা আমি এখনই পড়াচ্ছি, আগে এটা বুঝো যে এখানে কিছু সিনাপটিক ভেসিকল আছে। কি আছে? সিনাপটিক ভেসিকল। এই সিনাপটিক ভেসিকলের কাজ কি? ভিতরে কিছু রাসায়নিক পদার্থ আছে। এই রাসায়নিক পদার্থ আসলে কি ভাই? এটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। ভাইয়া, যখন উদ্দীপনাটা এর মধ্যে আসে,
বুঝছো? এই বুঝো, যখন উদ্দীপনাটা এর মধ্যে আসে তখন এটা ভিতরে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, ভালো কথা। এই শক্তিটা কাজে লাগে, এই ভেসিকেলগুলা ফেটে যায়, ভেসিকেলগুলো পর্দাটাকে ফাটাই দিলে এই যে দেখো ভিতরের কেমিক্যাল পদার্থটা বের হয়ে নিচের দিকে এসে এই পরবর্তী পোস্ট সিনাপটিক ঝিল্লিতে গিয়ে যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে ভেসিকলের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যারা যখন উদ্দীপনা আসে, ব্রেন থেকে হোক বা হাত পা থেকে যেমনি হোক, উদ্দীপনা যখন আসে ওই উদ্দীপনার অনুযায়ী তার ভেতর থেকে সেই কেমিক্যাল সাবস্টেন্স বা সেই রাসায়নিক পদার্থটা ঝিল্লিটা ফেটে বের হবে। ঠিক আছে? তাহলে যখন উদ্দীপনা আসবে, ঝিল্লির মধ্যে যে কেমিক্যাল সাবস্টেন্স আছে, যে রাসায়নিক পদার্থ আছে, যে নিউরো ট্রান্সমিটার আছে, এগুলো ঝিল্লি থেকে বের হয়ে পরবর্তী নিউরনে যাবে। ঠিক আছে? এইভাবে উদ্দীপনাটা পরিবাহিত হইতে পারে। বুঝে গেছে? ওকে, তাহলে এখানে এই যে দেখো কেমিক্যাল সাবস্টেন্স বের হলে এটাকে আমরা বলছি নিউরো ট্রান্সমিটার। নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিট হচ্ছে, তাই না? একটা নিউরন থেকে আরেকটা নিউরনে প্রবাহিত হচ্ছে, এই জন্য আমরা বলি নিউরো ট্রান্সমিটার। কি বলি? নিউরো ট্রান্সমিটার। ট্রান্সমিট হচ্ছে, একটা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, নিউরো ট্রান্সমিটার। ওকে, এখন দেখো অন্য নিউরনে যাবে, ভালো কথা। অন্য নিউরন কেন গ্রহণ করবে, তাই না? শুধু শুধু বাইরের জিনিস কেন গ্রহণ করব? বাইরের জিনিস তো নর্মালি গ্রহণ করার কথা না। তাহলে বাইরের জিনিসটা কখন গ্রহণ করবে? বাইরের জিনিস গ্রহণ করবে কেবলমাত্র তখনই যখন ধরো তোমার বাড়িতে মেহমান আসছে, হ্যাঁ, অনেক মানুষ আসছে, গেটে একজন লোক দাঁড়ায় আছে, সে চিনে যে কে কে তোমার আত্মীয়, কে তোমার আত্মীয় না। হুট করে এসে বলতেছে আপনারা কার দাওয়াতে আসছেন? আমরা এলাকার পক্ষ থেকে আসছি। তাহলে হইল না, আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আসছি। না ভাই, এটা করা যাবে না, কারণ এমন একজন লোক দাঁড়ায় আছে যে চিনে কারে কারে দাওয়াত দিচ্ছে, কারে কারে দাওয়াত দেয় নাই, তাই না? তাহলে এমন কিছু থাকতে হবে যে চিনে যে কোনটা কোনটা ঢুকতে পারবে, কোনটা কোনটা ঢুকতে পারবে না। যে চিনে, যে থাকে, একদম গেটের মধ্যে থাকে, তাকেই বলা হয় দারোয়ান। সরি, দারোয়ান না, মানে আত্মীয় স্বজন কেউ একজন থাকে, ও সেই হচ্ছে, তাকেই বলা হয় রিসেপ্টর। কি বলে? রিসেপ্টর। সো যাদের যাদের জন্য রিসেপ্টর আছে, দেখো রিসিভ করে রিসেপ্টর। সো এখানে দেখো কালো কালার দিয়ে দিচ্ছে, দেখছো কালো কালার করে দিচ্ছে, এগুলো কি? রিসেপ্টর। এগুলা যাকে যাকে রিসিভ করা দরকার তাকে তাকে রিসিভ করে। ওকে, সো এমন এমন কিছু রাসায়নিক পদার্থই বের হবে যেগুলোর জন্য রিসেপ্টর থাকে, যেগুলোকে চিনতে পারার জন্য, যেগুলোকে শনাক্ত করার জন্য, যেগুলোকে আইডেন্টিফাই করার জন্য, এগুলোকে রিসিভ করার জন্য রিসেপ্টর থাকবে পোস্ট সিনেপটিক ঝিল্লিতে। এই হচ্ছে আমার সিনাপসের গঠন। সবাই ভাইকে বলেন ইনশাল্লাহ একদম ক্লিয়ার কিনা? প্রত্যেকটা জিনিস ভাই বুঝাইছি। 2 নম্বর স্লাইড। তোমাদের প্রথম পত্র কিসে? ফার্স্ট পেপার ক্লাস কি আর ঈদের পর হয়? মোস্ট অফ ঈদের পর হবে। বন্দিবাসালা অফিস তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, আজকে থেকে বন্দিবাসালা ছুটি, তো সেই হিসেবে অবশ্যই ঈদের পরেই হবার কথা। বুঝেছো বন্ধুগণ? এটাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা ভাইরা বলো? কি ক্লাসে বাকিরা কই? ফাঁকিবাজের দল। ভাই এক সত্য কথা বলি, টু বি ভেরি অনেস্ট, একটা কথা বলি, তোমরা বর্তমানে দেখছো এইচএসসি 25-এর অবস্থা দেখছো? বলো আমারে। জাস্ট তোমরা তো এইচএসসি 26 ব্যাচ। ভাই খেয়াল করো, সুন্দর করে বুঝার চেষ্টা করো, তোমরা বাইরে যে ক্লাসে আসো, তোমরা সবাই হলো এইচএসসি 26 ব্যাচ, তোমরা ক্লাস করছো এখন বায়োলজি সেকেন্ড পেপার কোর্সে আসছো, ভালো কথা। তোমরা চিন্তা করো যারা এইচএসসি 25 ব্যাচ আছে, তোমরা একটু কনসাল্ট করে দেখো, আমার ইউটিউব চ্যানেলে বলো, বন্দিবাসালা ইউটিউব চ্যানেলে বলো, যাও কমেন্ট সেকশন দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্টের অবস্থা হচ্ছে এরকম। ভাই লাস্ট মুহূর্তে এসে আপনি আমাদের সাজেশন দেন, লাস্ট মুহূর্তে এসে এই ওয়ান শট ক্লাসগুলো উপকারী, পুরো সারা বছর বায়োলজি পড়ি নাই, এখন এসে বায়োলজি পড়তেছি, এরকম এরকম হিমশিম খাচ্ছি। অলরেডি ভাই শর্ট সিলেবাস তাদের 7টা করে অধ্যায়, তার মধ্যেও খুবই হতাশাজনক। কয়েকজন স্টুডেন্ট লিখে যে ভাই এমন কয়েকটা চ্যাপ্টার মানে ফিক্স করে দেন যে চ্যাপ্টারগুলো থেকে পড়লে মোটামুটি সিকিউ কমন আসবে। আমি অবাক হয়ে যাই ভাই, আসেই 7টা অধ্যায়, এই 7টা থেকে 5টা আসবে, যে কোনো 5টা আসতে পারে। এর মধ্যে যদি আবার ফিক্স করে দেওয়া লাগে তুমি যে একদম ওইটা পারবাই, কোনো গ্যারান্টি নাই। এই হচ্ছে শর্ট সিলেবাসের অবস্থা। আর তোমার 26 ব্যাচ, তোমাদের বায়োলজি ফুল সিলেবাস। ওরা তো মনে করো যাদেরই প্রিপারেশন খারাপ ছিল বা মোটামুটি ছিল, তারা লাস্টে দিয়ে এসে কাভার করতে পারছে বা এখনো পারছে। কিন্তু তুমি 26 ব্যাচ, তোমার সবগুলো ফুল সিলেবাস, তুমি পরীক্ষার 1-2 মাস আগে 3 মাস আগে গিয়ে কাভার করতে পারবা? ইম্পসিবল ভাই, তোমার দ্বারা কাভার করা মানে পসিবল হবে না যদি তুমি এখন থেকে না পড়ো। তো তোমার যদি এখনো পড়া গ্যাপ থাকে, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তুমি এই সময়টাও কাজে লাগাও, ইনশাল্লাহ তুমি ভালো করবা।
তুমি এখন থেকেই পড়ো, তোমার আজকে ঈদের বন্ধ থেকেই তুমি ইনশাল্লাহ পড়ো। তুমি ইনশাল্লাহ যে সময়টা আছে ভাই, তোমার ফুল সিলেবাস তুমি বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু লাস্টে যত শর্ট রিভিশন কোর্স আছে সব যে কোনো প্ল্যাটফর্মের, তুমি চাইলেও ভাই পাওয়ার প্লে আছে আমাদের, তাই না? তুমি চাইলেও ওই একটা কোর্সে কখনো এমন না যে আগের বার সবাই যেরকম সব প্রিপারেশন কমপ্লিট করতে পারবা না, কারণ তোমার ফুল সিলেবাস, তোমার ফুল সিলেবাসে অনেক অধ্যায়। কখনোই তখন লাস্ট রিভিশন কোর্সগুলোতে একটা অধ্যায় ডিটেলসে পড়ানো হবে না, ওই সময় যে সবসময় কনসাইজ ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ানো হবে। তুমি যদি একটা চ্যাপ্টার ডেপথ না বুঝো, একটা চ্যাপ্টার বেসিক তোমার ভালো না থাকে, তুমি কিন্তু এডমিশনে গিয়ে সাফার করবাই। এটা নিয়ম, এটা মানে আমি তোমার অস্বীকার করার উপায় নাই, নিয়ম। তুমি এডমিশনে গিয়ে তখন সাফার করবাই। সো এই জন্য এখন থেকেই 26 ব্যাচের যারা আছো, আমি বায়োলজির ক্ষেত্রে বলি, তোমরা যারা ক্লাস করার, অবশ্যই ক্লাস করবা। এই যে লাইভ ক্লাস নিচ্ছি, ক্লাস করবা, ক্লাস করো। ক্লাস যেগুলো হয়ে গেছে তোমরা জানো যে রেকর্ডের আকারে দেয়া আছে, তাই না? ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে রেকর্ড করে দেওয়া আছে, তুমি কোর্সে যারা যারা এনরোল করেছো সাথে সাথে পেয়ে যাচ্ছ। ওখান থেকে হলো তুমি শিডিউল ধরে ধরে ক্লাসগুলো শেষ করো। মিনিমাম তুমি একদিনে তুমি 2টা বা 3টা ক্লাস করো, জমানো ক্লাস করো। দরকার স্পিড তুমি বাড়াই দাও, তুমি 1.5x 2x যে ক্লাস করো, তাও তুমি ক্লাস করো। কিন্তু নর্মালি ক্লাস জমায় রাখতে রাখতে অনেক ক্লাস জমে যায়, পরে আর করা হয় না। সেজন্য তুমি ফাঁকি দিও না, ফাঁকি দিলে পরবর্তীতে ধরা খাবা। কারণ তোমরা 26 ব্যাচ তো, তোমাদের আসলে ফুল সিলেবাস। তোমাদের কিন্তু ভাই গত 3-4 বছর ধরে যা যা হয়েছে শর্ট সিলেবাস, তোমাদের এটা না। তোমাদের এবং আমাদের সেম ছিল, আমরা ফুল সিলেবাস দিয়ে আসছিলাম 17 সালে। তো তোমরা সেম। তোমরা যদি এগুলো চিন্তা করো যে আমি টেস্ট পরীক্ষার পরে গিয়ে আমি সব পড়ে ফেলবো, বা টেস্ট পরীক্ষা আগে বই নিয়ে বসবো, সব শেষ হয়ে যাবে, তুমি একটা বোকার স্বর্গে বসবাস করছো। এসব বাদ দিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করো। টেস্ট পরীক্ষার পরে দেখবা যেগুলো প্রত্যেকটা 12টা 24টা অধ্যায় বায়োলজি, দেখবে প্রত্যেকটা অধ্যায়ে তোমার কিছু কিছু সমস্যা আছে। তখন শুধুমাত্র ওই সমস্যাগুলো পড়তে গেলেই দেখবে কয়েক মাস শেষ। ওকে, এরপর টেস্ট পেপার সলভ করতে হবে, আরো কত কিছু। ইনশাল্লাহ ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য এখন থেকেই পড়ো, রিকোয়েস্ট রইল। আমরা ক্লাসে ব্যাক করি। আমরা পড়ছিলাম সিন্যাপস। সিন্যাপস সবাই ক্লিয়ার তো? তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, সিনাপসের প্রকারভেদ খুবই সিম্পল কিছু প্রকারভেদ আছে। দেখো ভাই, তুমি এটা বোঝার চেষ্টা করো, এটা তোমার এমসিকিউর জন্য বা জাস্ট বোঝার জন্য। খেয়াল করে দেখো, বলছে এক্সোসোমাটিক সিনাপস। এক্সো মানে একজন, তার মানে একটা নিউরনের একজনের সাথে, সোমা মানে দেহ, অন্য একটা নিউরনের কোষ দেহ। একটা নিউরনের একজনের সাথে অন্য একটা নিউরনের কোষ দেহের যদি কানেকশন হয়, তাকে আমরা বলি এক্সোসোমাটিক। তাহলে আমরা এখানে পড়তেছি যে সিনাপস অ্যাকচুয়ালি কয় ধরনের হতে পারে। একটা নিউরনের একজনের সাথে, ভাই খেয়াল করে দেখো, একটা নিউরনের একজনের সাথে যদি আরেকটা নিউরনের কোষ দেহ, কিভাবে বলছি, সোমা মানে দেহ, কোষ দেহ। তাহলে একটা নিউরনের, আরে ডাবল মার্কিং পড়ছে, ওকে, তাহলে কি বললাম, একটা নিউরনের একজনের সাথে যদি আরেকটা নিউরনের কোষ দেহের কানেকশন হয়, তাকে বলে এক্সোসোমাটিক। নেক্সট, এক্সো ডেনড্রাইটিক। নাম শুনে বুঝতে পারছো, একটা নিউরনের একজনের সাথে, একটা নিউরনের একজনের সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইট বা ডেনড্রন, এর যদি কানেকশন হয়, তাকে আমরা বলি এক্সো ডেনড্রাইটিক। নেক্সট, এক্সো, এটা কিন্তু কমন ভাই, এটা কিন্তু মোস্ট কমন, মনে রাখবা, এটাই হচ্ছে মোস্ট কমন, এটাই মোস্ট কমন। ওকে ফাইন, চলে আসি। দেখো, এক্সোনিক মানে হচ্ছে একটা নিউরনের একজনের সাথে আরেকটা নিউরনের একজন, যখন এরকম কানেকশন হবে, তার মানে আসলে ভাই ডিপেন্ড করছে, এই নামকরণগুলো কিসের উপর ডিপেন্ড করে, যে কোন নিউরনের সাথে কোন নিউরনের কানেকশন হচ্ছে, এর উপর ডিপেন্ড করে নামকরণগুলা। তাহলে একটা নিউরনের একজনের সাথে আরেকটা নিউরনের একজন, এটাকে আমরা বলি এক্সোনিক। ওকে, নেক্সট, ডেনড্রাইটিক। তার মানে একটা নিউরনের ডেনড্রনের সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইট বা ডেনড্রনের কানেকশন, তাকে বলে ডেনড্রাইটিক। তো আমরা মূলত আসলে বেশিরভাগ আলোচনা করি এটা নিয়েই, মোস্ট কমনটা নিয়ে, কারণ এটাই মূলত আমরা বারবার পরীক্ষার খাতাও লিখি এবং এটাই আমাদের বিভিন্ন ব্যাখ্যাতে আছে। সো এটা ইনশাল্লাহ বেশি করে খেয়াল রাখবা। বাট এই প্রত্যেকটা ওয়ার্ড আসলে এমন জিনিস যেটা আসলে দেখলেই বোঝা যাবে। এই ওয়ার্ডটা তুমি যখন দেখবা তখন তুমি বুঝতে পারবে এটা কি বুঝাইছে। সো এটা নিয়ে আসলে আমার খুব বেশি ডিএসআর বলা কিছু নাই, ঠিক আছে? তুমি দেখলেই বুঝতে পারবা যে এটা কি বুঝাইছে। আচ্ছা, চলে আসি। আপনারা দেখো, সিনাপসের কাজ খুবই সিম্পল, রিডিং দিবা কাজগুলো, আমি তো তাও দেখো, তথ্য স্থানান্তর সিনাপসের মাধ্যমে তোমাদেরকে পড়াইছি। একটা নিউরন থেকে আরেকটা নিউরন এভাবে করে করে তথ্যটা স্থানান্তর হয়, যেটা ব্রেনে যাওয়া যাবে, যেটা ব্রেন থেকে আসবে। ভেরি গুড। স্নায়ু উদ্দীপনাকে কেবল একদিকে প্রেরণ, এটা একটা 3 স্টার একটা এমসিকিউ, এটা এমসিকিউর পার্ট। 3 স্টার এমসিকিউ কিভাবে ভাই? স্নায়ু উদ্দীপনা কেবল একদিকে পাঠায়,
এই সিনেপসের মাধ্যমে কিন্তু কখনো এমন হয় না। দেখো নামটা কি বলছিলাম, ধরো এটা হচ্ছে প্রি সিনেপটিক, এটা কি পোস্ট সিনেপটিক, তাই না? নাম কিন্তু ফিক্সড, এটা প্রি, ওটা কি পোস্ট, নাম কিন্তু ফিক্সড। কেন? কারণ এটা অলওয়েজ উদ্দীপনা এই বরাবর যাবে, অলওয়েজ একদিকে যাবে, উদ্দীপনা কখনো দুই দিকে যাবে না, অলওয়েজ একদিকে যাবে। এই জন্য বলে প্রি এবং পোস্ট, ঠিক আছে? প্রি সিনেপটিক, এটা পোস্ট সিনেপটিক। তুই বলতে পারো ভাইয়া যদি একদিকে না গিয়ে দুই জায়গায় যাইতো তখন কিন্তু নামটা আমি এটাকে কখনো প্রি বলতাম, কখনো পোস্ট বলতাম, এসব কিছু না। যেখান থেকে আসবে তাকে বলে প্রি সিনেপটিক, যেখানে যাবে তাকে বলে পোস্ট সিনেপটিক। উদ্দীপনা অলওয়েজ একদিকে, একমুখী, অলওয়েজ একমুখী, উদ্দীপনা কেবল একমুখী হয়। ওকে ফাইন, নেক্সট খেয়াল করে দেখো, সমন্বিত সারা, সিনেপস হচ্ছে কানেকশন। সো বডিতে এরকম অনেকগুলো সিনেপস তৈরি হয়, ব্রেনে অনেকগুলো সিনেপস তৈরি হয়, সবাই মিলে একটা ব্যালেন্স, একটা সারা দেয়, সমন্বিত সারা, সমন্বয়কের মতো সবাইকে যেরকম ব্যালেন্স করে, সবার তথ্যগুলোকে একজন মিলে প্রসেসিং করে, এরকম আর কি ব্যালেন্স করে, সমন্বিত সারা প্রদান করে। নাম্বার 4, অতি নিচু মাত্রার উদ্দীপনাকে বাছাই করে বাদ দিয়ে দেওয়া। ধরো তোমার হুট করে তুমি মশা কামড় দিচ্ছে, ভালো কথা, এখন আশেপাশে কিছু বাতাসের একটু হালকা হালকা বাতাসের ধাক্কাও লাগতেছে। এখন তুমি দেখবা যখন তোমার এরকম হালকা হালকা কিছু অতি নিচু মাত্রার কিছু উদ্দীপনা, মানে করো উদ্দীপনাটা না হলেও চলতো, এরকম কিছু উদ্দীপনা থাকে, তোমার কিন্তু অটোমেটিক্যালি উদ্দীপনাগুলো কাট হয়ে যায়, তুমি কিন্তু ওগুলো ফোকাস থাকো না, চিন্তা করো, ওগুলা চিন্তা করো না, তুমি অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করছো। বা ধরো এখন তুমি মনে করো তুমি শুয়ে আসো, হুট করে তোমার মাথার উপরে এসে ইট পড়লো, ওই উদ্দীপনা তুমি চাইলেও অ্যাভয়েড করতে পারবে না, কারণ এটা অতি উচ্চ মাত্রার উদ্দীপনা। এখন তুমি বসে আসো, থাপ করে তোমার একটা মেয়ে এসে থাপ্পড় দিল, এটা একটা অতি উচ্চ মাত্রার উদ্দীপনা, কিছু করার নাই, তুমি হুট করে যত চিন্তাগ্রস্তই থাকো, তুমি মনে করো আকাশ নিয়ে ভাবছো, লাভ নাই, করবে। এমন তুমি মনে করো রাস্তার মধ্যে বসে বসে আকাশ থেকে অনেক কিছু ভাবছো, দূরে মনে করো একটা কিছু একটা হেঁটে যাচ্ছে, বা মানুষ হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, তুমি তাকাও নাই, ওকে, তোমার কাছে এটা অতি নিচু মাত্রার উদ্দীপনা বলে তোমার ব্রেন চিন্তা করছে, তোমার মধ্যে সেটা প্রতিশ্রুতি ঘটা নাই, তোমার ব্রেনের মধ্যে সেটা কাজ করায় নাই, সিনেপসে অটোমেটিক এটাকে বাদ দিয়ে দিছে। এটাই মানে বাছাই করে তোমার যেটা তোমার ব্রেইনের সাপেক্ষে যেটা তোমার মনে হবে যে দরকার নাই, এইগুলো উদ্দীপনা কম, এগুলো বাছাই করে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে অতি অতি উদ্দীপনা প্রবাহে বাধা দেওয়া। অনেক সময় কি হয়, তোমার মনে করো যে মানে খুব বেশি, অনেক সময় কি হয়, ধরো হুট করে তুমি বসে আসো, বললাম না সেন্সলেস হয়ে নর্মালি বসে আসো, ধম করে তোমার একটা থাপ্পড় দিচ্ছে কেউ, তুমি এখন কি হওয়া উচিত? ধরো তুমি একটা মানুষকে দেখতেছো, সে আসতেছে, হাতটা উঠাইছে, তুমি চিন্তা করছো হ্যাঁ থাপ্পড় দিতে পারে, দিল থাপ্পড়, এটা মোটামুটি উদ্দীপনার একটা রিলেশন আছে। আর তুমি বসে আসছো এমনি, হুট করে ধম করে সাইড থেকে থাপ্পড় দিয়ে দিল, তুমি মানে আচমকা তাকাইলা, তার মানে দেখো এই উদ্দীপনাটা হুট করে আসছে না, হুট করে একটা উদ্দীপনা আসলো, তখন ব্রেনের মধ্যে কি হুট করে নার্ভের মধ্যে অনেকগুলো এই উদ্দীপনাটা অনেক দ্রুত চলে যাওয়ার কথা, কারণ হুট করে আসছে, অনেকগুলো নার্ভগুলো হঠাৎ করে স্টিমুলেট, তুমি যেরকম আচমকা তাকায় গেছো, এরকম নার্ভগুলো সবাই হঠাৎ করে স্টিমুলেটেড হয়ে যাওয়ার কথা, হঠাৎ করে ওরা বেশি এক্সাইটেড হয়ে যাওয়ার কথা, এক্সাইটেড হয়ে অনেক বেশি উদ্দীপনা পরিবহন করার কথা। এই যে হঠাৎ করেই যে অতিরিক্ত উদ্দীপনা বা কোনো একটা কন্ডিশনে উদ্দীপনা অনেক বেশি বেড়ে গেছে, হুট করে মানে স্নায়ুর মধ্যে উদ্দীপনা বেশি বাড়ায় দেওয়া, এগুলা সবকিছু প্রিভেন্ট করে, বাধা দেয়, সবকিছু ব্যালেন্স রাখে সিনাপস, ঠিক আছে? কারণ উদ্দীপনাটা যেতে গেলে এই সিনাপসটা হয়ে যেতে হবে, তো সেইখানে মোটামুটি ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ একটা থেকে আরেকটা যাইতে সময় লাগে, পাশাপাশি হচ্ছে এখানে বিভিন্ন রিসেপ্টরের কাহিনী আছে, সবকিছু মিলে ইনশাল্লাহ সময় লাগবে। চলো আমরা এখন দেখবো সিনাপস কিভাবে কাজ করে। সরি, নিউরন নিশ্চিত রাসায়নিক বস্তু, তোমাকে মাত্র বলছি নিউরো ট্রান্সমিটার, নিউরন থেকে এই যে নিউরনে ট্রান্সমিট হয়, ভাবে দেখছো, ধরো এই একটা নিউরন, নিউরনের মাথা, এখানে মনে করো একটা নিউরন, ধরো ভাই এখানে এই যে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যারা আসলে বলছিলাম একটা ভেসিকলের ভিতরে থাকে, এই যে ভেসিকল, সিনেপটিক ভেসিকল, ধরো এই ভেসিকলের মধ্যে আছে, এই ধরো ভেসিকলের মধ্যে আছে, এই ভেসিকল যখন ফেটে যাবে, ধরো এই ভেসিকলটা ফেটে গেছে, ভেসিকল যখন ফেটে যাবে, ভেসিকল ফেটে গেলে এই কেমিক্যাল সাবস্টেন্স বা রাসায়নিক বস্তু এই নিউরো ট্রান্সমিটার এখানে গিয়ে অন্য নিউরনের কাছে যাবে, পরবর্তী নিউরনের কাছে যাবে, পরবর্তী নিউরনে দেখো ওকে রিসিভ করার জন্য কি থাকে, রিসেপ্টর, পরবর্তী নিউরনে এই নিউরো ট্রান্সমিটারটাকে রিসিভ করার জন্য কি থাকে, রিসিপ্টর। এই যে দেখো একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সে যাচ্ছে, যখন উদ্দীপনা আসে, উদ্দীপিত হয়ে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সে পরিবাহিত হয়, ট্রান্সমিট হয়, এই জন্য তাকে বলে নিউরো ট্রান্সমিটার। কি বলে, নিউরো ট্রান্সমিটার। তো দেখো ভাইয়া, যদি আজকে সে না থাকতো, ও যদি না থাকতো, উদ্দীপনা আসলে, উদ্দীপনা আসার পরে কে পরিবাহিত হইতো, রাইট? উদ্দীপনা আসার পরে কে পরিবাহিত হইতো, উদ্দীপনা আসার পরে এটা পরিবাহিত হয় বলেই তো এটা থেকে আস্তে আস্তে যখন এটা দিকে লাগে এটা উদ্দীপিত হয়, এটা অ্যাক্সেলারেট হয়, বুঝছো? তাহলে এটার মধ্যে উদ্দীপনা আসছে, হওয়ার পরে এখান থেকে নিউরো ট্রান্সমিটারটা বের হয়ে এখানে যখন লাগে, তখন এখানে এমন মেকানিজম ঘটে যার মাধ্যমে সেও উদ্দীপিত হয়, আবার এখান থেকে পরবর্তীটা উদ্দীপিত হবে, এভাবে আস্তে আস্তে একটা থেকে একটা উদ্দীপিত হয়। এই যে উদ্দীপনাটা একটা থেকে একটা ছড়ায় পড়ে, একটা থেকে একটা ছড়ায় পড়া, এটাকে আমরা বলি, এই যে ঘটনাটা ঘটা, ক্রিয়া বিভব তৈরি হওয়া, এটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল।
এটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। তাহলে কোনো একটা কাজ হওয়া মানে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়া, ঠিক আছে? কারণ এই যে একটা থেকে একটা এই যে ছড়াই বললো, এই উদ্দীপনাটা একটা থেকে একটা মধ্যে গেল, এই যে আগে এটা ছিল উদ্দীপনা ছিল, এখানে উদ্দীপিত ছিল, সেখান থেকে এটা উদ্দীপিত হয়েছে, এই তার মানে এর মধ্যে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়েছে। ওকে, ক্রিয়া বিভব, এটা তোমার মেডিকেলে ফার্স্ট ইয়ারে গিয়ে অনেক সুন্দর করে পড়বা। মেডিকেলে ফার্স্ট ইয়ারে অ্যাকশন পটেনশিয়াল নিয়ে অনেক বড় একটা ব্যাখ্যা দেওয়া আছে, একটা আইটেম আছে একটা অ্যাকশন পটেনশিয়ালের উপরে। মানে একটা আইটেম মানে হচ্ছে অনেকগুলো টপিক নিয়ে একটা টপিক বলতে পারো, এই টপিকটার উপরে একটা পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা হয় 10 নম্বরের, হ্যাঁ, 6 নম্বরে পাস, আর 6-এর উপরে পেলে 7 আর তুমি যা পাও সমস্যা নেই, পাস করতে পারলে আইটেমে হয়েছে। অনেকে আছে কি মেডিকেলে ফার্স্ট ইয়ারে, বুঝছো, ফার্স্ট ইয়ারে প্রথম দিকে তো আইটেমে কেউ যদি 8 পেয়ে যায়, তার ভাই তারা সবাই যেই পরিমাণ মানে প্রশংসা করে, আতেল বলে, হেন বলে, দেন বলে। কারণ 8 পাওয়া, 8.5 পাওয়া, 9 পাওয়া মানে হচ্ছে অনার্স লেভেলের মার্ক, হাই লেভেলের মার্ক। তো কেউ যদি আইটেমে 8.5, 9 এরকম পেয়ে যায়, সবাই খুব বস ডাকে ওরে, এবং এটা খুব দ্রুত পুরো ক্যাম্পাস পুরো মানে ব্যাচে ছড়ায় পড়ে। আর যারা একটু মোটামুটি পড়ে যায় তারা 6 পায় বা 7 পাইলে মোটামুটি ভালো, মডারেট। কখনো কোনো যদি 6 দেয় তোমার একটু ইনসাল্ট ফিল হবে, কি রে ভাই ওই জাস্ট কোনো মতে পাস করলাম। 100-তে 33 পাওয়া যে কথা, এরকম লেভেলের একটা মার্ক হতে 6-6 নিচে পেলে ফেল। তো এরকম আর কি। তখন আবার অ্যাকশন পটেনশিয়াল অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, এখন তোমাদের লাগবে না, তোমাদের লেভেলে তুমি এতটুকুন ছিল জানো যে এখান থেকে যখন একটা নিউরন উদ্দীপিত হয়, ভালো কথা, তার উদ্দীপনাটা যখন আরেকটা নিউরনে গেল এবং যখন সে উদ্দীপিত হইল, এই উদ্দীপনা তৈরি হওয়ার মানে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়া। এবং অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলে সেই অ্যাকশন পটেনশিয়ালটা এখান থেকে আবার পরবর্তী নিউরনে যাবে, সেখান থেকে পরবর্তীতে যাবে, এভাবে আসলে উদ্দীপনাটা পরিবাহিত হয়। আমরা কিন্তু এখন ইনশাল্লাহ পড়বো যে কিভাবে সিনাপসের এই উদ্দীপনাটা পরিবাহিত হয়। খুবই সিম্পল মেকানিজম, তোমাকে ভাই ইনশাল্লাহ মুখস্থ করে দেবো। ভেসিকল ফাটে কেন? আর অন্য বলছে কাল আজকে সিকিউ পার্ট কোনটা, এভাবে না, এভাবে কোনো পড়াশোনা হয় না। আমি অনেক তোমার আগেও বলছিলাম, আমি যেটা প্রয়োজন সেটা তোমাকে ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাকে হয়তো বলে দিই, তোমরা যারা আসছো তোমরা বুঝো। মাঝখানে জিজ্ঞেস সিকিউ পার্ট আলাদা করা কখনোই এখন উচিত না। তোমরা ইনশাল্লাহ শেষ করো, ক্লাস অধ্যায় শেষ করার পরে তুমি নিজে বুঝতে পারো কোনটা সিকিউতে আসে। এমনি সিকিউ পার্ট এমসিকিউ পার্ট তুমি যদি আলাদা করে, আমি অলরেডি বলে দিই, আমি অলরেডি এতক্ষণ ধরে বলে দিছি, আমি যে পার্টটা সিকিউতে আসে আমি বলছিলাম যেটা সিকিউতে আসলে কীভাবে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে বলে দিছি, তুমি ফোকাস করো নাই, এটা ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে ভাইয়া, ওকে? আর যেটা সিকিউ একদম লাস্টে গিয়ে তোমার ইনশাল্লাহ ফাইনালি কনফার্ম হবে যেটা সিকিউতে, নাহলে তুমি দেখবা যে সিকিউ এমসিকিউ এসব করতে গিয়ে তোমার অনেক কিছু বাদ চলে গেছে। তুমি কনফার্ম সিকিউ এমসিকিউ কনফার্ম ডিসকাশন যাবা একদম ওয়ান শট ক্লাস পড়ার সময় লাস্টে দিয়ে এসে, যখন তোমার হাতে ধরো সময় নাই, তোমার অল্প পড়া তখন। বাট এখন যখন তুমি পড়বা সব কিছু ইন ডিটেলসে পড়বা, যেটা এমসিকিউর জন্য লাগে আমি বলে দিচ্ছি, তোমার খেয়াল রাখবা, এটা কোনো সিকিউ হবে না, বুঝে যাচ্ছে। সিকিউ একটা সুন্দর একটা কাঠামো থাকে, আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। এই যে খেয়াল করে দেখো, এখানে তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো নিউরো ট্রান্সমিটার উদাহরণ আছে, অনেক আছে। এখন তোমার কিন্তু যদিও আসলে আমি বলি যে এটা যদি পারো পড়ো, না পারলে আসলে তো আমি প্যারা দিব না, কারণ এগুলো মনে রাখাটা কঠিন। তবে ভাইয়া এইটা তোমার ইম্পর্টেন্ট, কার্যক্ষমতার ভিত্তিতে নিউরো ট্রান্সমিটার মূলত 3 রকমের। এইটা একটু দেখতে পারো, এটা মূলত আগের বই ছিল। এখানে অনেকগুলো ভাগ আছে, এগুলো সব নিউরো ট্রান্সমিটার, এই যে বিভিন্ন রাসায়নিক পদার্থ যারা এক নিউরন থেকে অন্য নিউরনে ট্রান্সফার হয়। খেয়াল করে দেখো কিছু আছে উত্তেজক, এখানে বাংলা নামটা খারাপ কিন্তু কেমন কেমন লাগে, আসলে ইংলিশটা সুন্দর। ইংলিশটা হচ্ছে এক্সাইটেটরি, মানে এরা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যায় ওই নিউরনটাকে এক্সাইটেড করতে, উত্তেজিত করতে, ক্লিয়ার? কিছু নিউরো ট্রান্সমিটার হচ্ছে বাধাদায়ক, মানে ইনহিবিটরি, ওরা এক নিউরন থেকে আরেক নিউরনে যায় ওই নিউরনটাকে বাধা দেওয়ার জন্য, যেন সে যদি নর্মালি ধরো একটা নিউরন কাজ করতেছে, প্রতিদিন মনে করো সে একটা কাজ করে, তো ইনহিবিট করা মানে হচ্ছে ওই কাজটাকে সে বন্ধ করে দেওয়া, ওই কাজটাকে সে বাধা দেওয়া, ঠিক আছে? তাহলে ইনহিবিটরি মানে ওই কাজটাকে সে বাধা দিবে, ইনহিবিটরি সিগন্যাল পাঠাবে। তার মানে ইনহিবিটরি যারা আছে, যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম নাম জি দিয়ে শুরু হয়, বুঝছো? দেখো গ্লাইসিন, গাবা, সাথে টরিন আছে, এক্সট্রা করে মনে রাখতে পারো। তো ম্যাক্সিমাম জি দিয়ে শুরু হয়। তাহলে এই একটাই আমরা আসলে মনে রাখি, কিন্তু গ্লুটামেট আবার ভিন্ন, প্যাচ লাগবে না আবার, হ্যাঁ, গ্লুটামেট আবার ভিন্ন। যাক, তো এই হচ্ছে, খেয়াল করে দেখো, এই ইনহিবিটরি মানে ওরা এক নিউরন থেকে অন্য নিউরনে যাবে ওই নিউরন অন্য নিউরনকে ইনহিবিট করে দেওয়ার জন্য, অন্য নিউরন যে নর্মাল কাজটা করতো সেই নর্মাল কাজটা করতে দিবে না, ঠিক আছে? ফাইন। আচ্ছা, এবার দেখো উত্তেজক এবং বাধাদায়ক, মানে এরা হচ্ছে বোথ এক্সাইটেটরি এন্ড ইনহিবিটরি, অর্থাৎ এরা দুইটা কাজই করতে পারে যখন যেটা প্রয়োজন। ওরা কখনো কখনো উত্তেজিত করতে পারে, কখনো কখনো বাধাও দিতে পারে। তো যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী এরা কাজটা করে, এদেরকে বলা হয় বোথ এক্সাইটেটরি উত্তেজক অ্যান্ড ইনহিবিটরি
বাধাদায়ক। খেয়াল করে দেখো ভাইয়া কি কি আছে। একটা হচ্ছে এসিটাইল কোলিন, ডোপামিন, এই যে খুবই ইম্পর্টেন্ট, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এই ওয়ার্ডগুলো তুমি শুনবা, সামনে অনেক শুনবা, সেজন্য আমি ওয়ার্ডগুলো বলে দিলাম। তাহলে খেয়াল করে দেখো, একটা হচ্ছে এসিটাইল কোলিন, আমরা এটা নিয়ে বেশিরভাগ পড়বো, এটা দিয়ে আমরা ব্যাখ্যা দিব সবকিছু। ডোপামিন, তোমার শরীরে যখন ডোপামিন বের হয়, রিলিজ হয়, তখন তোমার শরীরে আনন্দ লাগে। যেমন দেখো, ধরো তুমি আজকে 2 ঘন্টা বা 4 ঘন্টা পড়াশোনা করলা, মাঝখানে মোবাইল ধরলা না, তারপর তুমি যদি দেখো, তুমি যদি তারপর 4 ঘন্টা পড়াশোনা করার পর দেখবা তুমি একটা ব্রেক নিবা বা নিজেকে একটা ট্রিট দিলা, খাওয়া দাওয়া করলা, এই যে তখন একটা আনন্দ কাজ করে, যেমন একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। এই আনন্দের কারণটাই হচ্ছে ডোপামিন। ঠিক আছে, আমাদের বডি থেকে ডোপামিন রিলিজ হয়। সো এই জন্য ডোপামিনটা হচ্ছে খুব একটা কি বলে, একটা ফ্যান্টাস্টিক একটা নিউরোট্রান্সমিটার। এবং এই ডোপামিনের মানে উল্টাপাল্টা রিলিজ হলে সমস্যা, একটা সুন্দর সিস্টেমের মধ্যে রিলিজ হলে ভালো। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, আমরা এই ওয়ার্ডগুলো খুবই কমনলি পড়বো। আমরা এই অধ্যায়ের লাস্টেই আমাদের হরমোন টপিকের মধ্যে এই ওয়ার্ডগুলো আছে ইনশাল্লাহ, তখন তোমার ধারণা ক্লিয়ার হবে। এখান থেকে আমাদের জাস্ট এমসিকিউ আসতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে গ্লাইসিন, এই হচ্ছে গ্লাবা, আর লাস্টে টরিন আছে, এখানে খেয়াল রাখবা। চলে আসে সামনের দিকে। ভাই, নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু, একটা হচ্ছে নিউরো হরমোন। আমরা দেখো নিউরো হরমোন মানে কি, তার মানে দেখো নিউরন থেকে যদি কোনো পদার্থ বের হয়ে, নিউরন থেকে যদি কোনো এরকম নিউরো ট্রান্সমিটার বা রাসায়নিক বস্তুগুলো বের হয়ে, নিউরন থেকে বের হয়ে যদি রক্তে যায়, খেয়াল করো ভাইয়া, নিউরন থেকে বের হয়ে যদি রক্তে যায়, রক্তে গিয়ে যদি এরা হরমোনের মতো কাজ করে, রক্তে গিয়ে যদি এরা হরমোনের মতো কাজ করে, হরমোনের মতো কাজ করে, আমরা এদেরকে বলবো নিউরো হরমোন। ঠিক আছে, তাহলে নিউরন থেকে বের হয়ে যদি রক্তে যায় এবং রক্তে গিয়ে যদি হরমোনের মতো কাজ করে, আমরা তখন এটাকে বলবো নিউরো হরমোন। তো এই ধরনের একটা নিউরো হরমোনের নাম হচ্ছে এডিএইচ, এন্টি ডাইউরেটিক হরমোন। নাম শুনছো না? পড়েছিলাম তোমাদেরকে রেচন অধ্যায়ে। এই ধরনেরই একটা নিউরো ট্রান্সমিটারের নাম হচ্ছে এডিএইচ বা এন্টি ডাইউরেটিক হরমোন। মনে আছে ভাইয়া? কিছুদিন আগে পড়েছিলাম। মূত্র তৈরিটাকে কমায় দেয়, মূত্র তৈরির পরিমাণ কমায় দেয়, এডিএইচ বা অ্যান্টি ডায়োরেটিক হরমোন। ইনশাল্লাহ পারবা। নেক্সট খেয়াল করে দেখো, নিউরো সিক্রেশন। হোয়াট ইজ সিক্রেশন? সিক্রেশন মানে ক্ষরণ। সিক্রেশনের বাংলা হচ্ছে, সিক্রেশনের বাংলা হচ্ছে ক্ষরণ। তার মানে নিউরন থেকে রাসায়নিক পদার্থ যখন আশেপাশে কোনো একটা কোষে বা টিস্যুতে খরিত হবে, এই ঘটনাটাকে বলে নিউরো সিক্রেশন। ঠিক আছে, তাহলে ঘটনাটাকে আমরা কি বলবো? ঘটনাটাকে আমরা বলবো নিউরো সিক্রেশন। আচ্ছা, তাহলে বুঝছো তো? তাহলে নিউরন থেকে উৎপন্ন হবে, নিউরন থেকে উৎপন্ন বা খরিত হয়ে, তাহলে নিউরন থেকে উৎপন্ন হবে, উৎপন্ন হইতে পারে বা বের হয়ে বা নিঃসৃত হয়ে। তাহলে নিউরন থেকে উৎপন্ন বা নিঃসৃত হয়ে, খেয়াল করো ভাইয়া, নিউরন থেকে উৎপন্ন বা নিঃসৃত হয়ে এরা অন্য কোনো একটা টিস্যু বা অন্য কোনো কোষে গিয়ে যাবে, অন্য কোনো জায়গায় যেটা যে পত্রটা খরিত হবে, তাকে এই ঘটনাটাকে বলে নিউরো সিক্রেশন। খুবই সিম্পল, এটা তোমার জাস্ট জানার জন্য, এটা তোমার পরীক্ষা আসবে না। পরীক্ষা হাইস্ট নিউরো হরমোনটা আসতে পারে। নিউরন থেকে কতে, তাও নিউরন থেকে বের হয়ে রক্তে যাবে, রক্তে গিয়ে সে হরমোনের মতো কাজ করে, তাকে আমরা বলি নিউরো হরমোন। একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন। লিখে রাখতে পারো, একটা হচ্ছে এডিএইচ আর একটা হলো অক্সিটোসিন। অক্সিটোসিন মূলত জরায়ুর সংকোচন করে, বুঝছো? অক্সিটোসিন মূলত জরায়ুর সংকোচন করে, আর এডিএস তো অ্যান্টি ডায়োরেটিক হরমোন, মূত্রের সাথে সম্পর্কিত। চলে আসবে আমরা এখন সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, এটা আমরা যেটা পড়বো, এটা আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সিকিউ টপিক। এটা আমাদের সিকিউতে আসার মতো একটা টপিক, মোস্ট ইম্পর্টেন্ট। এবং সিকিউতে আসবে কোন কলেজে বলি? ভালো ভালো কলেজগুলোতে তোমরা এই প্রশ্নটা পাবা। ভালো ভালো কলেজ যেগুলো আছে, এই ভালো ভালো কলেজে তোমরা এই পরীক্ষায়, কলেজ পরীক্ষাতেই এই প্রশ্নটা ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি ইনশাল্লাহ সুন্দর করে বুঝাই দিচ্ছি। তোমরা যদি এটা একবার বুঝে যাও, তাহলে ইনশাল্লাহ তোমাকে আর কখনো চিন্তা করতে হবে না। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ভাই, খেয়াল করে দেখো, ধরো এটা হচ্ছে তোমার একটা নিউরন ফার্স্ট। ওকে ফাইন, এই হচ্ছে তোমার প্রি সিনেপটিক নিউরন, আর সাপোজ হলো এই হচ্ছে তোমার পোস্ট সিনেপটিক নিউরন। আমরা একটা কাট সেকশন, মানে অল্প একটু দেখাচ্ছি, কারণ বাকিটা দেখাচ্ছি না। ওকে ফাইন, তো এটা হচ্ছে তোমার প্রি সিনেপটিক নিউরন, প্রি সিনেপটিক নিউরন, আর এটা হচ্ছে তোমার পোস্ট সিনেপটিক নিউরন, রাইট? এটা হচ্ছে পোস্ট সিনেপটিক নিউরন। ওকে, নেক্সট হচ্ছে, আমরা জানি পোস্ট সিনেপটিক নিউরনের গায়ে কি আছে? অনেকগুলো রিসেপ্টর আছে, রাইট? অনেকগুলো রিসেপ্টর আছে, ধরো এগুলো হচ্ছে রিসেপ্টর। একটু অন্য কালার দিয়ে দিলে ভালো। ধরো এই হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরনের গায়ে, কি বললাম এগুলো? এগুলো হচ্ছে সবাই রিসেপ্টর। কি এগুলো? রিসেপ্টর। তার মানে রিসিভ করার জন্য রিসেপ্টর আছে। আচ্ছা ফাইন, বুঝছো? আচ্ছা, তাহলে প্রিসিনেপটিক নিউরন, তার মানে প্রথমে উদ্দীপনাটা এখানে আসবে, রাইট? তাহলে প্রথমে উদ্দীপনা কোথায় আসবে? প্রিসিনেপটিক নিউরন। ভাই সুন্দর করে লিখি কি হবে জিনিসটা, দেখো তাহলে জিনিসটা কি হচ্ছে।
ওকে, তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো ফার্স্টে হচ্ছে ভাইয়া, সরি, ওকে, ফার্স্টে কি হচ্ছে খেয়াল করো, ফার্স্টে উদ্দীপনা, প্রথমে উদ্দীপনা কোথায় আসবে? খুবই সিম্পল, ফার্স্টে উদ্দীপনা কোথায় আসবে? উদ্দীপনা আসবে প্রি সিনেপটিক নিউরনে, রাইট? ফার্স্টে উদ্দীপনা আসবে প্রি সিনেপটিক নিউরন। খুবই সিম্পল, ফার্স্টে উদ্দীপনা কোথায় আসলো? এই যে প্রি সিনেপটিক নিউরনে এখন ফার্স্টে উদ্দীপনা আসলো। এখন নেক্সট কি হবে? যখন প্রি সিনেপটিক নিউরনে উদ্দীপনা আসবে তখন প্রি সিনেপটিক নিউরনের যে ঝিল্লি বা যে আবরণী আছে, এই প্রি সিনেপটিক নিউরনের যে ঝিল্লি বা প্রি সিনেপটিক নিউরনের যে মেমব্রেন, এই মেমব্রেনের প্রাচীরের ভেদ্যতা বেড়ে যাবে। এই প্রি সিনেপটিক নিউরনের যে ঝিল্লি আছে, ঝিল্লির ভেদ্যতা বেড়ে যাবে। ভেদ্যতা মানে ভিতরে বা বাইরে আসা যাওয়া কোনো পদার্থ আসা যাওয়ার যে ক্ষমতা বা এটা ভেদ করে যাওয়ার যে ক্ষমতা, সে ভেদ্যতা বেড়ে যাবে। ক্লিয়ার? সো যখন প্রিসিনেপটিক নিউরনের মধ্যে উদ্দীপনা আসবে, খেয়াল করো ভাইয়া, যখন প্রিসিনেপটিক নিউরনের মধ্যে উদ্দীপনা আসবে তখন প্রিসিনেপটিক নিউরনে কি হবে? এই প্রিসিনেপটিক নিউরনের যে ঝিল্লি আছে বা যে পর্দা দিয়ে সেটা আবৃত, এই যে ঝিল্লি বা পর্দা, এই ঝিল্লির ভেদ্যতা বেড়ে যাবে। এই ঝিল্লির কি হবে? এই ঝিল্লির ভেদ্যতা বেড়ে যাবে। ওকে, ভালো। তাহলে ভেদ্যতা বেড়ে গেলে ভেদ্যতা বেড়ে যাবে, তাহলে ভাই অবশ্যই ভেদ্যতা বেড়ে গেলে কিছু না কিছু ঢুকবে। ভেদ্য মানে কি? ভিতরে ভেদ করার সুযোগ হয়েছে। সো ডেফিনেটলি ভিতরে কিছু না কিছু ঢুকবে। এক্স্যাক্টলি, ভেদ্যতা বেড়ে গেলে ঢুকবে ক্যালসিয়াম আয়ন। তাহলে ভেদ্যতা বেড়ে গেলে ভিতরে কি ঢুকবে? ভিতরে ঢুকবে ক্যালসিয়াম আয়ন। তাহলে ভেদ্যতা যখন বেড়ে যাবে, সো ভিতরে কি ঢুকবে? সো ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে। বাহির থেকে ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করবে। খুবই সিম্পল। তাহলে বাহির থেকে ক্যালসিয়াম আয়ন তখন ভিতরে প্রবেশ করবে। খুবই সিম্পল না ভাইয়া? ফার্স্টে ভেদ্যতা বেড়ে গেল, ভেদ্যতা বেড়ে যাওয়ার কারণে কি হলো? বাহির থেকে ক্যালসিয়াম আয়ন ভেদ্যতা বাড়ছে, সো ভিতরে ঢুকছে। ক্লিয়ার? এখন বলতে ভাই ক্যালসিয়াম আয়ন ভিতরে ঢুকে কি করবে? ক্যালসিয়াম আয়ন আসলে কাজটা কি? সেই ভিতরে ঢুকে আসলে কি করবে? ভাই তোমাকে বলছিলাম প্রিসিনেপটিক নিউরনে অসংখ্য মাইটোকন্ড্রিয়া আছে, বলছিলাম না? কি আছে? মাইটোকন্ড্রিয়া। ভাই পড়াইছিলাম প্রিসিনেপটিক নিউরনে কি আছে? মাইটোকন্ড্রিয়া, তাই না? এই ক্যালসিয়াম আয়ন কি করবে? এই মাইটোকন্ড্রিয়াকে উদ্দীপিত করবে এটিপি তৈরি করার জন্য। কিভাবে? কারণ ক্যালসিয়াম আয়ন কি করবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে নিষ্ক্রিয় এটিপেজ এনজাইম আছে, এই এটিপেজ এনজাইমকে সক্রিয় করে। তাহলে এটার ভিতরে যে নিষ্ক্রিয় এটিপেজ এনজাইম আছে, এই নিষ্ক্রিয় এটিপেজ এনজাইমকে সক্রিয় করে। বুঝতে পেরেছ? তাহলে নিষ্ক্রিয় এটিপেজ এনজাইমকে সক্রিয় করে। খুবই সিম্পল। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটনা কোথায়? মাইটোকন্ড্রিয়াতে নিষ্ক্রিয় এটিপেজ এনজাইমকে সক্রিয় করে। তাহলে ভাই আমি জিনিসটা আবার বলে দিই, খুবই সিম্পল কথাবার্তা। ফার্স্টে হচ্ছে নর্মালি উদ্দীপনা আসলে এই প্রিসিনেপটিক মেমব্রেনের বা ঝিল্লির ভেদ্যতা বেড়ে যাবে। ভেরি গুড। ঝিল্লির ভেদ্যতা বেড়ে গেলে ভিতরে ক্যালসিয়াম ঢুকবে। ভেরি গুড। এই ক্যালসিয়াম কি করবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে এটিপেজ এনজাইম আছে, যেটা নিষ্ক্রিয় ছিল, এটাকে সক্রিয় করবে। এতটুকু বুঝছো? কিনা ভাইকে জানো? এতটুকু বুঝছো কিনা তাকে জানাও। বলতে পারো ভাইয়া তাহলে এটিপেজ, আরে কি কাটা গেল? বলতো ভাই তাহলে এটিপেজ এনজাইমের কাজ কি? ভাই খুবই সিম্পল, খেয়াল করে দেখো। তোমরা সবাই জানো এটিপিএইজ, নামের সাথে এইজ লাগাই দিলে সে এনজাইম হয়ে যায়। ওর কাজ হচ্ছে সে এটিপিকে ভাঙবে। এটিপিকে ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে, তাই না ভাইয়া? এখন বলো তো, এটিপি যখন ভাঙে তখন কি শক্তি উৎপন্ন হয় না? এটিপি যখন ভাঙে তখন কি হয়? শক্তি উৎপন্ন হয় না? তার মানে এখানে কি শক্তি উৎপন্ন হবে, রাইট? তাহলে এটিপি যখন ভাঙবে তখন সেখানে কি হবে? শক্তি উৎপন্ন হবে। ক্লিয়ার? এই শক্তিকে কাজে লাগায় ভাই তোমাকে বলছিলাম, ওকে, মাইটোকন্ড্রিয়া কি করলো? মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে এটিপিএস ছিল, এটিপিকে ভেঙে শক্তি তৈরি করলো। ওকে, আচ্ছা, এই শক্তিকে কাজে লাগায় বলছিলাম এই যে কিছু সিনেপটিক ভেসিকল থাকে, রাইট? সিনেপটিক ভেসিকল বা সিনেপটিক ফুসকা, এই ফুসকাগুলোর মধ্যে মূলত নিউরো ট্রান্সমিটার ছিল। বলছিলাম ভাইয়া তোমাকে এই ফুসকাগুলোর মধ্যে কি ছিল? নিউরো ট্রান্সমিটার। এই ফুসকাগুলোর মধ্যে কি ছিল? নিউরো ট্রান্সমিটার। খেয়াল করে দেখো এই শক্তিটা কেন তৈরি হয়? কারণ এই শক্তিকে কাজে লাগায় এই সিনেপটিক
এই শক্তিটার মাধ্যমে, কারণ দেখো ভাই এই ভেসিকলগুলোকে ভাঙতে, এই ভেসিকলগুলোকে ফাটাইতে শক্তি লাগবে না? এই শক্তি আসবে কোত্থেকে? এই হচ্ছে সেই শক্তি। এই যে শক্তি তৈরি হয়, এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে সিনাপটিক ভেসিকলগুলোকে ফাটানো হয়। এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে সিনাপটিক ভেসিকলগুলো ফেটে যায়। সিনাপটিক ভেসিকল ফেটে, সিনাপটিক ভেসিকল ফেটে নিউরোট্রান্সমিটার বের হয়। সিনাপটিক ভেসিকল ফেটে ফেটে নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়। নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার তুমি তোমাদের বইয়ে যেমন এসিটাইল কোলিন মনে হয় দিয়ে ব্যাখ্যা দিছে তোমরা, নিউরোট্রান্সমিটারটা তোমরা তোমাদের বইয়ে এসিটাইল কোলিন দিয়ে দিছে। এসিটাইল কোলিন এক ধরনের নিউরোট্রান্সমিটার, একটু আগে আমরা দেখে আসছি। সিনাপটিক ভেসিকল ফেটে এসিটাইল কোলিন মুক্ত হয়। এসিটাইল কোলিন, এসিটাইল কোলিন বের হয়ে যায়। এসিটাইল কোলিন বের হয়ে যায়। ভাই বুঝছো কিনা বলো তো? খুবই সিম্পল, আমি এটা আবার বলে দেই। ফার্স্টে কি হয়? ফার্স্টে হচ্ছে উদ্দীপনা আসলো, এই প্রিসিনাপটিক নিউরনটা উদ্দীপিত হলো, সব ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়, ক্যালসিয়াম ঢুকলো, ঢুকে কি করলো? এটিপেজ এনজাইমটাকে সক্রিয় করে দিল। এটিপেজ এনজাইমকে সক্রিয় করার ফলে কি হয়েছে ভাইয়া? এটিপেজ এনজাইমকে যখন সে সক্রিয় করছে, এই এটিপেজ এনজাইমটা এটিপিকে ভাঙে, যে এটিপিকে ভাঙে, এটিপিকে ভেঙে শক্তি তৈরি করে। এই শক্তিকে কাজে লাগিয়ে সিনাপটিক ভেসিকল, ভিতরে যে ভেসিকলগুলো আছে এগুলো ফেটে যায়। ফাটলে কি হবে? ভিতর থেকে যে নিউরোট্রান্সমিটার, যেমন একটা নাম লেখা আছে এসিটাইল কোলিন, সে বাইরে বের হয়। ওকে, তাহলে বাইরে বের হয়ে কই যাবে? বাইরে ফেটে গেল, বাইরে বের হয়ে সে গিয়ে এই রিসেপ্টরের সাথে গিয়ে যুক্ত হয়। বাইরে বের হয়ে সে গিয়ে এই রিসেপ্টরের সাথে গিয়ে যুক্ত হয়। তাহলে ভাই দেখছো? তাহলে বলো তো কি তৈরি হবে? তাহলে তৈরি হবে একটা নতুন কমপ্লেক্স, তাকে আমরা বলবো এসিটাইল কোলিন। ফলে এসিটাইল কোলিন এবং রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হয়। এসিটাইল কোলিন এবং রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হয়। কমপ্লেক্স মানে যৌগ। এসিটাইল কোলিন এবং রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হয়, ঠিক কিনা ভাই বলো তো? এই যে দেখো, এসিটাইল কোলিনের সাথে এই এসিটাইল কোলিন আর রিসেপ্টর, এই যে রিসেপ্টর, তাদের মধ্যে কমপ্লেক্স তৈরি হলো না? একটা কমপ্লেক্স তৈরি হলো না? ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেই কমপ্লেক্সটা, এই হচ্ছে সেই কমপ্লেক্সটা, এই যে এই হচ্ছে সেই কমপ্লেক্স। তাহলে এসিটাইল কোলিন এবং রিসেপ্টর একটা কমপ্লেক্স তৈরি হয়। ওকে, ক্লিয়ার? এই যে ভাই যেই মাত্র এসে এসিটাইল কোলিন, খেয়াল করো ভাইয়া এটা ফাটলো, যেই মাত্র এসে এসিটাইল কোলিন এসে রিসেপ্টরের গায়ে বসলো, এই রিসেপ্টরের গায়ে যখন বসছে, রিসেপ্টর বলে এসে বসছে। ধরো তোমার বাড়িতে মেহমান আসছে, গেটে একজন দেখছে। তোমার বাসায় ধরো তোমার ফুপ্পি আসছে, গেটে একজন তোমার আব্বু দেখছে, এই যে আমার বোন আসছে, বললো এই বোন আসছে। সাথে সাথে তুমি কি করলা? ঘরের মধ্যে সবাই এই যে সবাই ফুপ্পিদের রিসিভ করার জন্য সবাই আগ্রহী হয়ে গেলো, এই যে বাসায় ফুপ্পি চলে আসছে, গেটে চলে আসছে, তাই না? বা ঘর যদি একটু বসার জায়গাটা যদি একটু ঠিকঠাক করা লাগে, ঠিকঠাক করে ফেলবো, রাইট? মেহমান আসলে কি একটা ঘরের মধ্যে একটা সবকিছু ঠিকঠাক করা একটা, সবাই একটু ধরো ধরো মেহমান তো মেহমান, বাইরের মানুষ আসছে, এখন মনে করো সবাই একটু নিজেকে একটু কি বলে মোটামুটি একটু গুছানোর চেষ্টা করে না? চুল এলোমেলো থাকলে, যেমন হাফ প্যান্ট পরে আসছে, হাফ প্যান্ট পরে চলে যাবে না, একটু মোটামুটি ভালো ড্রেস আপ করবে যেন মানুষের সামনে ভালো দেখায়, রাইট? সো এই যে যখন এসে এই নিউরোট্রান্সমিটারটা যুক্ত হবে রিসেপ্টরের সাথে, তখন এই পোস্ট সিনাপটিক নিউরনটা উদ্দীপিত হয়ে উঠবে। কিভাবে উদ্দীপিত হবে? খেয়াল করো, যখনই এই এই কমপ্লেক্সটা তৈরি হবে, যখনই এসিটাইল কোলিন এসে এই বা নিউরোট্রান্সমিটার এসে এই রিসেপ্টরের গায়ে যুক্ত হলো, তখনই এই পোস্ট সিনাপটিক নিউরনটা উদ্দীপিত হয়। কিভাবে উদ্দীপিত হয় ভাই? তখন কি হয়? তখন এই পোস্ট সিনাপটিক ঝিল্লির এই ভেদ্যতা বেড়ে যায়, এই ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়। ভেদ্যতা বেড়ে কি হয় ভাই? সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে। কি কাজ করে? সোডিয়াম পটাশিয়াম পাম্প। বলতে পারো ভাই সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি? ভাই এই সোডিয়াম পটাশিয়াম পাম্প মূলত ভাই ভিতর দিকে সোডিয়াম ঢুকায় আর পটাশিয়ামগুলোকে বাইর করে দেয়। ভিতর থেকে পটাশিয়াম বাইর করে, সোডিয়ামকে ঢুকায়। কি বললাম? ভিতর থেকে সরি বাইরে থেকে ভিতরে সোডিয়াম ঢুকায় আর ভিতর থেকে পটাশিয়াম বের করে দেয়। ঠিক আছে, এই যে ভাই সোডিয়াম ভিতরে ঢুকায়, পটাশিয়াম বাইরে বের করে দেয়, এই যে জিনিসটা তৈরি, এই যে এইভাবে যে ইলেকট্রিক্যাল আদান প্রদান হয়, এই যে ক্রিয়া বিভব তৈরি হয়, এটাকেই বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। এই তাহলে খেয়াল করে দেখো সবাই, ফার্স্টে কমপ্লেক্স তৈরি হলো, ভালো কথা। এই কমপ্লেক্স তৈরি হওয়ার পরে খেয়াল করে দেখো, এই কমপ্লেক্স তৈরি হলো ভাই, দেখো বুঝছো? যখন কমপ্লেক্স তৈরি হয় তখন কি হয়? তখন পোস্ট সিনেপটিক ঝিল্লির, এই পোস্ট সিনেপটিক ঝিল্লি ভেদ্যতা বেড়ে যায়। পোস্ট সিনেপটিক ঝিল্লির, খুবই সিম্পল কিন্তু ভাই, তোমরা এই লেখাটা দেখলেই চলে বুঝতে পারবা। পোস্ট সিনেপটিক ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়। তাহলে পোস্ট সিনেপটিক ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়। ভেদ্যতা বেড়ে গেলে কি হবে?
ভেদ্যতা বেড়ে গেলে হচ্ছে সোডিয়াম বহিস্থ বাইরে থেকে সোডিয়াম ভিতরে প্রবেশ করে, সোডিয়াম ভিতরে প্রবেশ করে, আর সোডিয়াম ভিতরে প্রবেশ করে, পটাশিয়াম বাইরে বের হয়, পটাশিয়াম ভিতর থেকে বাহিরে বের হয়, পটাশিয়াম বাহিরে বের হয়। এই যে সোডিয়াম ঢুকে পটাশিয়াম বাইর হয়, এটা এই ফলে যে ক্রিয়া বিভব তৈরি হয় এটাকে বলে অ্যাকশন পটেনশিয়াল। তো সরাসরি লিখে দিবা, এত রঙের দরকার নাই, সরাসরি লিখে দিবা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। এটাই হচ্ছে সেই অ্যাকশন পটেনশিয়াল যার মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরন উদ্দীপনা যাচ্ছে। তুমি কিন্তু বুঝে গেছো অলরেডি ভাই, যখনই এই নিউরো ট্রান্সমিটারটা গিয়ে বা এসিটাইল কোলিনটা গিয়ে লাগলো তখন তো উদ্দীপিত হইলো, তখন এই যে সোডিয়াম পটাশিয়ামটা এভাবে আদান প্রদান হবে, তখনই ভিতরে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। একইভাবে এই উদ্দীপনাটা তখন আস্তে আস্তে সামনের দিকে যাবে। ক্লিয়ার? তো এই সুন্দর একটা মেকানিজমের মাধ্যমে আসলে উদ্দীপনাটা পরিবাহিত হয়। এখানে প্লাস মাইনাস চার্জের একটা ব্যালেন্স, তোমার একটা এরকম বিভব তৈরি হয়, প্লাস চার্জ মাইনাস চার্জের। এই বিভবের মাধ্যমে আসলে এই আদান প্রদানটা হয়ে থাকে। ক্লিয়ার কিনা বলো ভাই সবাইকে? এই জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে ইনশাল্লাহ এনাফ। তাহলে সোডিয়াম প্রবেশ করে, পটাশিয়াম বাইরে হয়ে যায়, আমরা বলবো অ্যাকশন পটেনশিয়াল। সোডিয়াম দেখতে পাচ্ছি, সোডিয়াম হচ্ছে প্রবেশ করে, সোডিয়াম প্রবেশ করে, অ্যান্ড একই টাইম ওই মিন টাইম পটাশিয়াম বের হয়ে যায়। তো তোমরা এটা আরো ডিটেলসে পড়বে ইনশাল্লাহ মেডিকেলে গেলে, বুঝছো? এটা মেডিকেলে গেলে মেডিকেল ফার্স্ট এডে পড়বা। আপাতত এতটুকু ইনশাল্লাহ মোর দেন এনাফ, ইনশাল্লাহ মোর দেন এনাফ। তাহলে তোমাদেরকে ভাই মূলত 3টে স্লাইডে মূলত ভাই জিনিসটা বুঝাইছি, আশা করি সবাই বুঝছো। ঠিক আছে? তাহলে ভাই তোমাকে 3টে স্লাইডে বুঝাইছি, সবাই বুঝছো? এটা সবাই বুঝছো? সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন কি ভাইয়াকে বলো, বুঝছো কিনা? সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন ভাইয়াকে বলো, বুঝছো কিনা? সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন বুঝছো কিনা বলেন। খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলছিলাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কলেজগুলোতে আসবে ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা আমি যেহেতু আগে সিনাপসের ব্যাখ্যা দিছি, আমি কিন্তু আগে বলছি সিনাপসের মধ্যে কি কি থাকে, মনে আছে ভাইয়া? ছবিতে বলে আসছিলাম, এই যে দেখো কতবার বুঝাইছি এগুলো, ছবিতে বলে আসছিলাম। এই যে দেখছো মাইটোকন্ড্রিয়া আছে, ওই যে এটিপেস এনজাইমের মাধ্যমে এটিপি ভাঙবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, এই সিনাপটিক ভেসিকল। ঠিক আছে? এই যে পড়াইছি ভেসিকলগুলোর ভিতরে, বলছিলাম ভেসিকলগুলোর ভিতরে নিউরো ট্রান্সমিটার থাকে, এবং ছবিকে দেখাইছিলাম। দেখো এই যে ভেসিকলগুলোর মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে, এবং এগুলোকে রিসিভ করার জন্য কে থাকে? এরা হচ্ছে রিসিপ্টর। এর নাম হচ্ছে রিসিপ্টর। ওকে, এ হচ্ছে সেই রিসিপ্টরগুলা, এ হচ্ছে রিসিপ্টর রিসিভ করবে। ক্লিয়ার? এবং রিসিপ্টর উদ্দীপিত হবে। অ্যাকশন পটেনশিয়ালের কথা বলছি, এটা বলছি, এই যে এই হচ্ছে মেকানিজম। ক্লিয়ার? ফার্স্টে কই গেল হচ্ছে আছে, ফার্স্টে উদ্দীপনা আসলো, এই উদ্দীপনাটা কই যাবে? ফার্স্টে প্রিসিনেপটিক নিউরনে যাবে, সেখানে ঝিল্লির কি হবে? ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়, ঝিল্লির ভিতরে বাইরে আদান প্রদান ক্ষমতা, ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়। কি আসে মাঝে মধ্যে? ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়। হ্যাঁ, ভেদ্যতা বেড়ে গেলে কি হবে? ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করবে, পড়াইছি ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করবে। ওকে ফাইন। ক্যালসিয়াম আয়ন ঢুকলে সুবিধা কি? মাইটোকন্ড্রিয়াতে যে নিষ্ক্রিয় এটিপেজ এনজাইম আছে সেটাকে সক্রিয় হবে, আর এটিপেজ এনজাইমের কাজ কি? এটিপিকে ভেঙে সে শক্তি তৈরি করবে, আর এই শক্তি যখন তৈরি হবে যার কারণে সিনাপটিক ভেসিকল ফেটে যাবে, এই শক্তিটাকে কাজে লাগায় সিনাপটিক ভেসিকলটা ফাটবে, শক্তি, কারণ এর ফাটাতে শক্তি লাগবে, রাইট? এই ফেটে গেলে কি হবে? নিউরো সিক্রেশন, মানে এইগুলো বের হবে, সিক্রেশন হবে, খরিত হবে, এসিটাইলকোলিন বের হয়ে যাবে। এসিটাইলকোলিন হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার, পড়াইছি ভাইয়া। এসিটাইলকোলিন হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার, ভাইয়া পড়াইছি। এটা এক ধরনের নিউরো ট্রান্সমিটার, আশা করি ভুল হবে না। ফলে এটা বের হয়ে কোথায় যাবে? এই রিসেপ্টরের সাথে যুক্ত হবে, রিসেপ্টর থেকে যুক্ত হবে। তো আমরা এটাকে বলবো এই এসিটাইলকোলিন, খেয়াল করে আমি লিখে দিলাম এসিটাইলকোলিন রিসেপ্টর কমপ্লেক্স। ঠিক আছে? আমরা কি বলবো? এসিটাইলকোলিন রিসেপ্টর কমপ্লেক্স, এসিটাইলকোলিন রিসেপ্টর কমপ্লেক্স লিখে দিলাম ভাই। তাহলে ইনশাল্লাহ তোমাদের নোট থেকে পড়তে ইজি হবে, বই দেখলে ইনশাল্লাহ আরো ভালো পারবা, কোনো সমস্যা নেই, বইয়ের পড়া এইগুলা। তাহলে পোস্ট সিনাপটিক নিউরনে পরবর্তীতে গিয়ে যে ঝিলির যে যুক্ত হইলো, যার কারণে পোস্ট সিনাপটিক নিউরনের ঝিলির ভেদ্যতা বেড়ে যাবে। সো আলটিমেটলি ঝিলির ভেতরে যদি বেড়ে যায় তখন ভিতরে সোডিয়াম ঢুকবে, পটাশিয়াম বাইরে বের হবে। এই যে সোডিয়াম ভিতরে ঢুকলো, পটাশিয়াম বাইরে বের হলো, যার ফলে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, এবং অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়া মানেই হচ্ছে ক্রিয়া বিভব তৈরি হওয়া। এই অ্যাকশন পটেনশিয়াল বাংলায় হচ্ছে ক্রিয়া বিভব। এই ক্রিয়া বিভব তৈরি হওয়ার কারণে উদ্দীপনা এই যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সঞ্চারিত হইলো, এই অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়ে যাওয়া মানেই হচ্ছে উদ্দীপনা অন্যটা চলে গেছে। ওকে, তাহলে এইভাবে এখান থেকে ওখানে, এখান থেকে চলতে থাকবে, এভাবে অ্যাকচুয়ালি পুরো নিউরন থেকে নিউরন একটা সিনাপস থেকে আরেক সিনাপসে গিয়ে আলটিমেটলি মেইন জায়গায় গন্তব্যে পৌঁছে যাবে। তাহলে এইভাবে আসলে উদ্দীপনা পরিবাহিত হয়। তো ইনশাল্লাহ আমি যে ফ্লোচার্ট দিয়ে লিখছি, তুমি যদি পরীক্ষার হলে আসলে সিকিউতে যদি এটা আসে, এটা সিকিউতে আসার একটা টপিক আমি আগে বলছি, এটা যদি পরীক্ষা আসে তুমি যদি ইনশাল্লাহ এইভাবে ফ্লোচার্ট দিয়ে লেখো, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো মার্কস পাবা, এবং ছবি আঁকতে হবে একটা।
ঠিক আছে, এবং এই ছবিটা আঁকলে হচ্ছে, যতটুকু আমি আঁকছি এই ছবিটা আঁকলে হচ্ছে। জাস্ট তুমি এখানে ক্যালসিয়ামের কথাটা অবশ্যই দিও, ক্যালসিয়াম ঢুকছে তাই না, এই যে ক্যালসিয়াম ঢুকছে, এই ছবিটা দিও। এই ছবিটা দিলে ইনশাল্লাহ মোটামুটি হয়ে যাচ্ছে। ছবি কিন্তু আহামরি কঠিন না, আমি তোমাকে বুঝাইছি। তোমার ইনশাল্লাহ কোনোভাবেই কঠিন লাগার কথা না, ইনশাল্লাহ তুমি পারবা। এবং তুমি যদি ফ্লোচার্ট আকারে দাও 7-8টা পয়েন্ট লিখবা, ইনশাল্লাহ পয়েন্ট লিখলে ফ্লোচার্ট আকারে লিখলে নাম্বার ভালো হয়, নাম্বার বাড়ে। ঠিক আছে ভাইয়া, সবাই ভাইয়াকে বলো ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে বলেন যে ক্লিয়ার কিনা। যদি একদম ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ ভাইয়া আজকে ক্লাসটা ইনশাল্লাহ এখানে শেষ করবো। সবাই ভাইয়াকে বলেন একদম ফুললি ক্লিয়ার কিনা, আজকে যা যা পড়াইছি একদম ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আমরা নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ শুরু করবো হচ্ছে স্নায়ুতন্ত্রের সেমিনার দিয়ে, বুঝছো। খুবই দারুণ দারুণ টপিক আছে, মেনিনজেস বলো, মেনিনজেস থেকে বলো, ব্রেইন বলো, মস্তিষ্ক বলো, দারুণ কিছু ছবি টবি আছে, বুঝছো। মস্তিষ্ক ইনশাল্লাহ তোমাদেরকে বস বানিয়ে দেবো, এই মস্তিষ্কের উপরে দেখবো ইনশাল্লাহ তোমরা বস হয়ে গেছো। প্রত্যেকটা পার্ট ইনশাল্লাহ তোমাদেরকে চিনাবো আমি, এর গর্ত মানে কি, উঁচা জায়গা মানে কি, এই জায়গাটা কি, এই জায়গাটা কি, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ আমি তোমাকে পড়াবো, এবং প্রত্যেকটা জায়গায় কাজ পড়াবো। এই যে মাঝখান দিয়ে কাটলে কি কি দেখা যায়, কোনটার কাজ কি, তোমরা নাম শুনছো দেখছো, পন্স মানে আছে, শ্বসনের ওটা অধ্যায় ছিল। মেডুলা শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে, পড়ছো না, শ্বসন কেন্দ্র পড়ছো এগুলো, হ্যাঁ। তো আমরা ইনশাল্লাহ পড়বো স্পাইনাল কর্ড বা শ্বসনাকাণ্ড কেমন, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ আমরা পড়বো। সো ঈদের পরে ক্লাস আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মিস না দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, আমরা এতটুকু পর্যন্ত, মানে আমাদের নিউরন পার্ট, স্নায়ু উদ্দীপনা পরিমাণা পার্ট শেষ। ইনশাল্লাহ আমাদের একটা পার্ট শেষ হলো, আমরা নেক্সট পার্ট শুরু। এই অধ্যায়ে কতগুলো পার্ট আছে, একটা হচ্ছে ফার্স্টে নিউরনের পর্যন্ত এই পার্ট, সেকেন্ডলি হচ্ছে আমাদের স্নায়ু, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা পার্ট। আর স্পাইনাল কর্ড খুব বেশি বড় না, সেটাকে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে ধরে ফেলতে পারি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্টটা অনেক বড়, ওখানে আমাদের ক্যারোটিড স্নায়ুর একটা বিশাল বড় বক্স, অনেক কিছু আছে, হাবিজাবি অনেক কিছু আছে। এরপর ইনশাল্লাহ এরপর হচ্ছে আমাদের চোখ আছে, চোখ নিয়ে অনেক কিছু আছে পড়া, কান নিয়ে আমাদের অনেক কিছু পড়া আছে, চোখ এবং কানের বিস্তারিত আছে। এরপর আমাদের হরমোনের একটা বিস্তারিত পার্ট আছে, এই অতটা বিশাল, কিন্তু ইনশাল্লাহ তুমি যদি ভালো করে ভাইয়ের সাথে অল্প অল্প করে আগায় থাকো ইনশাল্লাহ তুমি অধ্যায় বস হয়ে যাবা। অলরেডি যা যা পড়াইছি তুমি একটু রিভিশন দাও, দেখো তুমি পারো। তো ইনশাল্লাহ এর চেয়ে সহজ আর বোঝানোর দরকার নাই, তুমি এর চেয়ে এইটুকু পড়লেই তুমি ইনশাল্লাহ হয়ে যাচ্ছে তোমার পড়া, তোমার তো আর বেশি আর দরকার নাই। এতটুকু পড়লেই তোমার এইচএসসির সিকিউ, এমসিকিউ, এই বিষয়ে এমসিকিউ সব ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, তোমার আর অন্য জায়গায় করতে হবে না। ঠিক আছে, তো এই যে সিনাপসের মাধ্যমে উদ্দীপনাটা পরিবহন হলো ভাই, এখানে একটা সময় আছে, এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হইতে 0.5 মিলি সেকেন্ড সময় লাগে, 0.5 মিলি সেকেন্ড সময় লাগে। এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হইতে 0.5 মিলি সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, তো 1 সেকেন্ডের মধ্যেই আমরা বিদায় নিচ্ছি। সবাই আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই ক্লিয়ার। Thank you all, and thanks to everyone joining the class and doing classes regularly and present here all the time. তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো। এবং যারা যারা ক্লাসগুলো করো লাইভে থেকে ক্লাস করো, দেখবে তুমি ইনশাল্লাহ ক্লাস শেষ করে ফেলতে পারতেছো, নোট করে ফেলতে পারতেছো। আর যে ব্যক্তি চিন্তা করতেছে সে পরে করবে, আমি দোয়া করি সে পরে শেষ করতে পারো। ঠিক আছে, তার জন্য আমার সমান দোয়া রইল। হামিম ভাইয়ের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তারা